যে আমরা তো যদি রাজ্যের বাজেট নিয়ে আলোচনা করছি না, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানা উচিত যে পশ্চিমবঙ্গের যে বাজেটটা হচ্ছে সেই বাজেটটার 55% সেন্ট্রাল গ্র্যান্ট এবং গ্র্যান্টিং এইড দিয়ে আসে, অর্থাৎ রাজ্যের নিজস্ব সংগ্রহ থেকে মাত্র 45% আসে। সুতরাং এটা বলা মনে হয় ধৃষ্টতা হবে। বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের এই যদি আমরা এক দশকের সময় যদি বলি, তাহলে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, যে 11% যে ট্যাক্স এক্সেমশন লিমিট, তার যে সীমাটা 2 লক্ষ থেকে 7 লক্ষ টাকা সেটা হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং 1.57 লাখস থেকে সেটা 44.3 ক্রোর্স লাখস হয়েছে। ওয়েলথ ক্রিয়েশন 13 ক্রোর্স লাখস থেকে শুরু করে 320 লাখস ক্রোর্স হয়েছে। আবার ফরেক্স যে রিজার্ভটা সেটা $50 বিলিয়ন থেকে $350 বিলিয়ন কি করা হয়েছে। কিন্তু একটা দেশ ডেভেলপ বা বিকশিত তখন হয় যখন অন্তত 1 দশক অর্থাৎ 10 বছর তার আর্থিক বৃদ্ধি 8% থাকে। এখন দেখা যাবে যে আজকের এই বাজেটে তার কোনো দিশা নির্মলা সীতারামন রাখতে পারেন কিনা। একটা বিরতি, তারপরে ফিরে আসছি। দেশে 8% নেই। TVS Raider, the wicked ride. কলকাতা পুরসভার কাছে পানশালায় বিধ্বংসী অগ্নিকাণ্ড 7 সকালে। সেই ছবি আপনারা দেখছেন যখন আগুন লাগে সেই মুহূর্তের ছবি। সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌমিত্র, তুমি যেরকম বলছিলে, স্থানীয় বাসিন্দারা প্রথমে এই আগুন প্রত্যক্ষ করেন, তারপর এই আগুন দেখে দমকলে খবর দেন। দমকলের 5টি ইঞ্জিন প্রথমে এখানে এসে পৌঁছয় এবং এখানে এসে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করে। তারপর দমকলের আরও একটি ইঞ্জিন, অর্থাৎ মোট 6টি ইঞ্জিনের তৎপরতায় প্রায় 1 ঘন্টারও বেশি সময়ে এই আগুন এই মুহূর্তে কিছুটা হলেও নিয়ন্ত্রিত। তবে এই আগুন যদি বড় আকার নিত তাহলে অনেক বিপদ হতো দেবস্মিতা। তার কারণ হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে রেস্তোরাঁ কাম বার এখানে আগুন লেগেছে, তার ঠিক ওপরে হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং অনেক অফিসও রয়েছে। তার ফলে যদি আগুন বড় আকার নিত তাহলে অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল। এবং যে রেস্তোরাঁ কাম বারে আগুন লেগেছে তার ঠিক পাশে একাধিক দোকান রয়েছে, তার ডান দিকে বলো বাঁ দিকে বলো একাধিক দোকান রয়েছে। এবং সকাল 8:15 নাগাদ এখানে আগুন লেগেছে। যে সময় আগুন লেগেছে স্থানীয় বাসিন্দারা যেমনটা বলছেন, সে সময় এই দোকানের বাইরে দোকান বন্ধ অবস্থায়, অনেক মানুষ এখানে দোকানেই শুয়ে থাকেন। ফলে আগুন বড় হলে সেখানে অনেক বিপদ হতে পারত। আগুন দেখে এখানে স্থানীয় যে বাসিন্দা তিনি জানান যে প্রথমেই এই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ভেতরে এবং এই দোকানে যারা শুয়েছিলেন তাদেরকে চিৎকার করে ডাকেন, তাদেরকে বেরিয়ে যেতে বলেন, কারণ না হলে আগুন অনেকটা বড় আকার নিলে কি হতো বুঝতেই পারছো তুমি। ফলে তারা বেরিয়ে আসেন এবং চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় এবং এখান থেকে দমকলে খবর যায়। দমকলে 6টি ইঞ্জিন এখানে এসে আগুন নেভানোর কাজ করছে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণ। ফটাফট। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট। মধ্যবিত্ত থেকে শিল্প আশার আলোকে দেখাতে পারবে নির্মলা সীতারামন, তাকে গোটা দেশ। বাজেট পেশের আগে অর্থমন্ত্রক হয়ে বাজেটের কপি নিয়ে রাষ্ট্রপতি ভবনে নির্মলা সীতারামন। ক্যাবিনেট বৈঠকে শিলবহরের পর বাজেট পেশ, সংসদে এসে পৌঁছল বাজেটের কপি। কুম্ভে পদপিষ্ট কাণ্ডে কড়া অবস্থান রাজ্যের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। মৃত বাসন্তী পোদ্দারের পাঁজরের একাধিক হাড় ভাঙা ছিল, হয়েছিল অভ্যন্তরীণ রক্তক্ষরণও, জানালেন অটোপসি বিশেষজ্ঞরা। মহাকুম্ভে মৃত্যু মিছিল, পদপিষ্ট হয়ে মালদা বীরভূমের আরো 2জনের মৃত্যু। পুণ্যস্থানে গিয়ে প্রাণ গেল বৈষ্ণবনগরের শিক্ষকের, এখনো নিখোঁজ অনেকে।
না, বল না। হ্যালো, ব্যাপার নয়, আজকে বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আধ ঘন্টার কিছু বেশি সময় বাকি রয়েছে। নির্ধারিত সময় সকাল 11টায় বাজেট পেশ করবেন অষ্টমবারের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে সংসদ ভবনে যখন প্রবেশ করে গেছেন নির্মলা সীতারামন, এর আগে সকাল 8:30টার কিছু পর নর্থ ব্লকে পৌঁছন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এরপর অর্থমন্ত্রক থেকে রাষ্ট্রপতি ভবনে যান, সেখান থেকে রাষ্ট্রপতির অনুমতি নেওয়ার পর তারপরে একেবারে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ছাড়পত্র দেওয়া হয় এবং তারপর যাকে বহি খাতা বলে থাকেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেই বহি খাতা নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন একেবারে সংসদের মধ্যে। আর কিছু সময় পর অষ্টমবারের জন্য বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এখন প্রত্যাশা কার কি, বিশিষ্টরা কে কি বলছেন শহরের, দেখুন। সাধারণ জনতার কথা ভেবে যেন বাজেটটা তৈরি করা, এর বাইরে তো আর আলাদা করে যারা ইকোনমিস্ট তারা বেটার বলতে পারবেন। আমি সাধারণ জনতা হিসেবে বলতে পারি হোপফুলি সকলের ভালো হবে এই বাজেট থেকে। ফটাফট। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট। মধ্যবিত্ত থেকে শিল্প, আশার আলো কি দেখাতে পারবে নির্মলা সীতারামন? তাকে গোটা দেশ। বাজেট পেশের আগে অর্থমন্ত্রক হয়ে বাজেটের কপি নিয়ে রাষ্ট্রপতি ভবনে নির্মলা সীতারামন। ক্যাবিনেট বৈঠকে শিলবহরের পর বাজেট পেশ, সংসদে এসে পৌঁছল বাজেটের কপি। কুম্ভে পদপিষ্ট কাণ্ডে কড়া অবস্থান রাজ্যের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। মৃত বাসন্তী পোদ্দারের পাঁজরের একাধিক হাড় ভাঙা ছিল, হয়েছিল অভ্যন্তরীণ রক্তক্ষরণও, জানালেন অটোপসি বিশেষজ্ঞরা। মহাকুম্ভে মৃত্যু মিছিল, পদপিষ্ট হয়ে মালদা বীরভূমের আরো দুজনের মৃত্যু। পুণ্যস্থানে গিয়ে প্রাণ গেল বৈষ্ণবনগরের শিক্ষকের, এখনো নিখোঁজ অনেকে। ফটাফট নিবেদন করছে SBIHM. Apply MBA, BBA, BCA Fashion Design for business leaders and tech experts. চালা। আমি আরে আজকাল মেরা প্লেন চালাচ্ছে। अनमोल ड्रीम लाइट खास्ता बिस्कुट। খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। দেওয়ালে রং বা ফ্যান্সি বাথরুম ফিটিংস এর পেছনে ছুটবেন না। ভেতরের শক্তি যা শুধু টিএমটি থেকে পাওয়া যায়। পরখ করে নিন, কোনো সস্তা বা লো কোয়ালিটি টিএমটি তো নয়। জিজ্ঞেস করুন বিল্ডারকে। এটা কিন্তু আপনার পরিবারের সুরক্ষার ব্যাপার। সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে মজবুত ক্যাপ্টেন টিএমটি, বাড়ির আসল শক্তি। এক ঝলকে। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট। মধ্যবিত্ত থেকে শিল্প, আশার আলো কি দেখাতে পারবে নির্মলা সীতারামন? তাকে গোটা দেশ। বাজেট পেশের আগে অর্থমন্ত্রক হয়ে বাজেটের কপি নিয়ে রাষ্ট্রপতি ভবনে নির্মলা সীতারামন। ক্যাবিনেট বৈঠকে শিলবহরের পর বাজেট পেশ, সংসদে এসে পৌঁছল বাজেটের কপি। কুম্ভে পদপিষ্ট কাণ্ডে কড়া অবস্থান রাজ্যের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। মৃত বাসন্তী পোদ্দারের পাঁজরের একাধিক হাড় ভাঙা ছিল, হয়েছিল অভ্যন্তরীণ রক্তক্ষরণও, জানালেন অটোপসি বিশেষজ্ঞরা। সাত সকালে শহরে ফের আগুন আতঙ্ক। ধর্মতলায় কলকাতা পুরসভার কাছে পানশালায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, আতঙ্কিত স্থানীয়রা। ফটাফট। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট।
মধ্যবিত্ত থেকে শিল্প, আশার আলোকে দেখাতে পারবে নির্মলা সীতারামন, তাকে গোটা দেশ। বাজেট পেশের আগে অর্থমন্ত্রক হয়ে বাজেটের কপি নিয়ে রাষ্ট্রপতি ভবনে নির্মলা সীতারামন। ক্যাবিনেট বৈঠকে শিলবহরের পর বাজেট পেশ, সংসদে এসে পৌঁছল বাজেটের কপি। কুম্ভে পদপিষ্ট কাণ্ডে কড়া অবস্থান রাজ্যের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। মৃত বাসন্তী পোদ্দারের পাঁজরের একাধিক হাড় ভাঙা ছিল, হয়েছিল অভ্যন্তরীণ রক্তক্ষরণও, জানালেন অটোপসি বিশেষজ্ঞরা। মহাকুম্ভের মৃত্যু মিছিল, পদপিষ্ট হয়ে মালদা, বীরভূমের আরো দুজনের মৃত্যু। পুণ্যস্থানে গিয়ে প্রাণ গেল বৈষ্ণবনগরের শিক্ষকের, এখনো নিখোঁজ অনেকে। কলকাতা পুরসভার কাছে পানশালায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, সাত সকালে সেই ছবি আপনারা দেখছেন, যখন আগুন লাগে সেই মুহূর্তের ছবি। সৌমিত্ররা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌমিত্র, তুমি যেরকম বলছিলে, স্থানীয় বাসিন্দারা প্রথমে এই আগুন প্রত্যক্ষ করেন, তারপর এই আগুন দেখে দমকলে খবর দেন। দমকলের 5টি ইঞ্জিন প্রথমে এখানে এসে পৌঁছয় এবং এখানে এসে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করে। তারপর দমকলের আরও একটি ইঞ্জিন, অর্থাৎ মোট 6টি ইঞ্জিনের তৎপরতায় প্রায় 1 ঘন্টারও বেশি সময়ে এই আগুন এই মুহূর্তে কিছুটা হলেও নিয়ন্ত্রিত। তবে এই আগুন যদি বড় আকার নিত তাহলে অনেক বিপদ হতো দেবস্মিতা। তার কারণ হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে রেস্তোরাঁ কাম বার এখানে আগুন লেগেছে, তার ঠিক ওপরে হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং অনেক অফিসও রয়েছে। তার ফলে যদি আগুন বড় আকার নিত তাহলে অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল। এবং যে রেস্তোরাঁ কাম বারে আগুন লেগেছে তার ঠিক পাশে একাধিক দোকান রয়েছে, তার ডান দিকে বলো বাঁ দিকে বলো একাধিক দোকান রয়েছে। এবং সকাল 8টা 15 মিনিট নাগাদ এখানে আগুন লেগেছে। যে সময় আগুন লেগেছে স্থানীয় বাসিন্দারা যেমনটা বলছেন, সে সময় এই দোকানের বাইরে দোকান বন্ধ অবস্থায়, অনেক মানুষ এখানে দোকানেই শুয়ে থাকেন। ফলে আগুন বড় হলে সেখানে অনেক বিপদ হতে পারত। আগুন দেখে এখানে স্থানীয় যে বাসিন্দা তিনি জানান যে প্রথমেই এই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ভেতরে এবং এই দোকানে যারা শুয়েছিলেন তাদেরকে চিৎকার করে ডাকেন, তাদেরকে বেরিয়ে যেতে বলেন, কারণ না হলে আগুন অনেকটা বড় আকার নিলে কি হতো বুঝতেই পারছো তুমি। ফলে তারা বেরিয়ে আসেন এবং চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় এবং এখান থেকে দমকলে খবর যায়। দমকলে 6টি ইঞ্জিন এখানে এসে আগুন নেভানোর কাজ করছে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণ। कदम कदम बढ़ाए जा। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট। মধ্যবিত্ত থেকে শিল্প, আশার আলোকে দেখাতে পারবে নির্মলা সীতারামন, তাকে গোটা দেশ। বাজেট পেশের আগে চাঙ্গা বাজার, ঊর্ধ্বমুখী সেন্সেক্স নিফটি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দই চিনি খাইয়ে শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। কুম্ভে পদপিষ্ট কাণ্ডে কড়া অবস্থান রাজ্যের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। মৃত বাসন্তী পোদ্দারের পাঁজরের একাধিক হাড় ভাঙা ছিল, হয়েছিল অভ্যন্তরীণ রক্তক্ষরণও, জানালেন অটোপসি বিশেষজ্ঞরা। প্রকাশ্যে নৈহাটিতে তাড়া করে তৃণমূল কর্মীকে খুন। হামলার অভিযোগে বিজেপির পার্টি অফিসে আগুন। এলাকা দখলে গোষ্ঠীদ্বন্দ্বেই খুন পাল্টা বিজেপি। সশস্ত্র পুলিশ দিয়ে এবার বাংলায় কলেজ ক্যাম্পাসে সরস্বতী পুজো। যোগেশচন্দ্র কলেজ নিয়ে বেনজি নির্দেশ হাইকোর্টের, ভিডিওগ্রাফি করা নির্দেশ। সাত সকালে শহরে ফের আগুন আতঙ্ক। ধর্মতলায় কলকাতা পুরসভার কাছে পানশালায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, আতঙ্কিত স্থানীয়রা। শিরোনাম নিবেদন করছে अजंता शूज, कदम कदम बढ़ाए जा। সহযোগী নিবেদক গো এভরিওয়্যার, বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। সামারের বুকিং শুরু হয়েছে। ক্যান্সারের আনসার, NCRI হসপিটাল, নিউ গড়িয়া, কলকাতা। ডাফ এন্ড ডটের গ্রামার কোশ্চেন বাঞ্চ, নেক্টার ও রাইট ট্র্যাক। ডাফ এন্ড ডট। চোখ বন্ধ করে খান ডক্টরস চয়েস রান্নার তেল, দারুণ স্বাদ, বহু বছরের ভরসা। ডক্টর SC দেবের রূপ বডি মাসাজ অয়েল, শীত গ্রীষ্ম বর্ষা রূপী ভরসা। সুভাষ বোস IHM, from classrooms to global careers. জয়েন হসপিটালিটি হোটেল অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে।
আর মাত্র আধ ঘন্টার অপেক্ষা, তারপরেই জানা যাবে 2025-26 কেন্দ্রীয় বাজেটে কি থাকছে ভারতের ভাগ্যে। আগামী 1 বছর ভারতের আর্থিক উন্নতির কোন দিশা দেখাতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানতে আর মাত্র আধ ঘন্টার অপেক্ষা। অষ্টমবারের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি আজ বাজেট পড়বেন। তার আগে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা তারা কিন্তু বাজেটে অনুমোদন দিয়ে দিয়েছে। সংসদে ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একেবারে মকরদ্বার সেখান দিয়ে প্রবেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। হাতে সেই লাল খাম বন্দি ট্যাব রয়েছে। আর এবার কিন্তু কি থাকছে নতুন করে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ এবং স্বাভাবিকভাবেই যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে ক্রমাগত, তার উপরে লাগাম পড়াতে পারে কিনা সরকার। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ দীর্ঘদিন ধরে রাজ্য থেকে অবিজেপি শাসিত রাজ্যগুলির দীর্ঘদিনের, তার ও কোনো সমাধান কোনো দিশা দেখাতে পারেন কিনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবং ইতিমধ্যেই ছবিটা আপনাদের দেখিয়ে দিয়ে একেবারে দিন যেভাবে শুরু হলো, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি আজকে প্রায় 8:30 নাগাদ কেন্দ্রীয় অর্থমন্ত্রকে গিয়েছিলেন। আর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাচ্ছেন সংসদে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছেন সংসদে। কেন্দ্রীয় ক্যাবিনেট তারা কিন্তু ইতিমধ্যেই শিলমোহর দিয়ে দিয়েছে এবারের বাজেটে। তার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি ভবনে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মিষ্টি মুখ করান প্রতিবারের মতো রাষ্ট্রপতি। তারপর ক্যাবিনেট বৈঠক এবং সেখানে এবারের বাজেটে শিলমোহর। অমিত শাহ এসে পৌঁছে গিয়েছেন সংসদে। সকলেই অপেক্ষায় এবার কি আশা পূরণ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আয়কর ছাড়ে কি কোনো বাড়তি সুবিধা হবে? গতবার নিউ রেজিমের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন 25,000 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার বাড়তি কি কিছু থাকবে? কর কাঠামোয় বদল আসবে? জিনিসপত্রের দাম সেখানে কি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে কেন্দ্র? কি বলছেন জয়রাম রমেশ, দেখুন। इंटेंट और कंटेंट तय करता है, एक्सटेंट क्या होता है। तो अभी हमारे तो कोई अपेक्षाएं तो है नहीं ज़्यादा, क्योंकि जो कदम उठाने हैं, जो अर्थव्यवस्था की दुर्दशा जो आप देख रहे हैं और जो निजी निवेश के लिए प्रोत्साहन की ज़रूरत है, मैं तो उम्मीद नहीं करता हूँ इस बजट में ऐसे बड़े धमाके कुछ ऐसे अनाउंसमेंट आएंगे। पर देखिए मध्य वर्गों के लिए क्या राहत मिलेगा, सामाजिक सुरक्षा सामाजिक कल्याण कार्यक्रम के लिए क्या एलोकेशन होगा, पर ख़ास तौर से मध्य वर्गों के लिए टैक्स रिलीफ मिलेगा कि नहीं, निजी निवेशकों को प्रोत्साहन मिलेगा कि नहीं, और ये कर आतंकवाद जो है पिछले 10 साल से जो चल रहा है, क्या उससे हमें छुटकारा मिलेगा, निवेशकों को छुटकारा मिलेगा। और सबसे बड़ी बात हमने पहले से ही मांग की है, जीएसटी में मूलभूत सुधार की ज़रूरत है। मोदी 3.0 दुनिया भर में चर्चा हो रही है, पर जीएसटी 2.0 कब आएगा? জয়রাম রমেশের বক্তব্য শুনছিলেন। একেবারে ট্যাক্স টেররিজমের কথা বলছেন, সেখান থেকে মুক্তি দিতে পারবে কিনা আজকের নির্মলা সীতারামনের এই বাজেট। আর এইবার আপনাদের দেখাবো কিরেন রিজিজু তিনি কি বলছেন। भारत का अर्थव्यवस्था बिल्कुल संभलते हुए आगे तेजी से बढ़ रही है, तो ये देख रहा है। तो आज निर्मला सीतारमन जी का भी एक रिकॉर्ड नंबर्स ऑफ बजट फिर से एक पेश होगी, तो मैं मानता हूँ कि एक अच्छा माहौल में बजट आएंगे। हम सब इंतज़ार है और अभी बजट पेश होने वाले हैं, तो हम लोग सब पार्लियामेंट जा रहे हैं। গতকাল যখন বাজেট অধিবেশন শুরু হচ্ছে এবং সেই বাজেট অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী যখন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন, তখন তিনি বলছেন যে 10 বছরের মধ্যে এই প্রথম বাজেট অধিবেশন হতে চলেছে যেখানে কোনো বিদেশি ইন্ধন নেই। গতকাল এই মন্তব্য করেছিলেন, অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিঃসন্দেহে করেছিলেন প্রধানমন্ত্রী। এখন প্রশ্ন হচ্ছে কাদের দিকে ইঙ্গিত করতে চেয়েছিলেন গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আবার অন্যদিকে রাষ্ট্রপতি সম্পর্কে সোনিয়া গান্ধীর মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। কড়া নিন্দা করেছে রাষ্ট্রপতি ভবন। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা কি বাড়বে? কমবে জিনিসপত্রের দাম? রাজ্যের প্রকল্পে বরাদ্দ বাড়বে? সস্তা হবে জীবনদায়ী ওষুধ? জীবন বীমা ও চিকিৎসা বীমায় জিএসটি কমবে? প্রশ্ন অনেক, উত্তর মিলবে শনিবার সকালে। শনিবার তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে থেকেই অবশ্য মোদী সরকারের উপর চাপ বাড়াতে শুরু করেছে বিরোধীরা। 11 सालों से खाली झूठ बोल रही है सरकार।
जब उम्मीदवार थे माननीय नरेंद्र मोदी जी प्रधानमंत्री के, तो बड़ी बड़ी बातें की थी कि डॉलर को ठीक करूंगा, रोजगार हर साल 2 करोड़ दूंगा, 15-15 लाख सबके अकाउंट में डालूंगा, डीजल पेट्रोल के दाम आधे करूंगा। सब बेकार बातें, झूठी बातें बीजेपी की। অন্যদিকে নরেন্দ্র মোদী আবার নাম না করে এদিনও কংগ্রেসকে নিশানা করেন। 10 साल से यानी 14 से देख रहा हूं, हर सत्र के पहले शरारत करने के लिए लोग तैयार बैठते थे, और यहां उसको हवा देने वालों की कोई कमी नहीं है। ये पहला सत्र में पिछले 10 साल के बाद देख रहा हूं कि जिसमें किसी भी विदेशी कोने से कोई चिंगारी नहीं हुई। বাজেট প্রস্তাবের আগের দিন রাষ্ট্রপতি সম্পর্কে সোনিয়া গান্ধীর মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। শুক্রবার বাজেট অধিবেশনের শুরুতে যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। आज मेरी सरकार अभूतपूर्व उपलब्धियों के माध्यम से नई ऊर्जा दे रही है। तीसरे कार्यकाल में 3 गुना तेज गति से काम हो रहा है। অধিবেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে সোনিয়া বলেন, ওকে খুব ক্লান্ত মনে হচ্ছিল, ভালো করে কথাও বলতে পারছিলেন না। বিকেলে রাষ্ট্রপতি ভবনের তরফে ঘটনার নিন্দা করে বিবৃতিতে বলা হয়, সাংসদ সোনিয়া গান্ধীর মন্তব্য কুরুচিকর, দুর্ভাগ্যজনক এবং বর্জনীয়। সব মিলে বাজেট অধিবেশনের শুরু থেকেই সংঘাতের পারদ সপ্তমে। এবিপি আনন্দ। এখন মূল প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের বাজেট, জনমুখী বাজেট আজকে কতটা হতে পারে, এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়াবেন কিনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেদিকে কতটা দিশা দেখা যেতে পারে। এইবার একটা পরিসংখ্যান আপনাদের সামনে রেখেছি, যেটা 2020 থেকে 2021 থেকে 2025-26 পর্যন্ত বাজেট ঘাটতির। 20-21-এ 9.20%, 21-22-এ 6.8, 22-23-এ 6.4, 23-24-এ 5.8, 24-25-এ 4.9 এবং 25-26-এ 4.5%-এরও নিচে থাকতে পারে, এই একটা অনুমান করা হচ্ছে। আজকে বাজেটে নিঃসন্দেহে যখন পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেখানে কি ইঙ্গিত থাকবে, আমি এখানে অনির্বাণদার কাছে শুরুতেই আসতে চাইব। মূল প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ যেটা জানতে চায় অনির্বাণদা, সেটা হচ্ছে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা কতটা পাওয়া যাবে, মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি থেকে কতটা নিষ্কৃতি আজকের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দিতে পারবেন। না দেখো, বাজেটের যে আগে এক্সাইটমেন্টটা ছিল যে জিনিসপত্রের কিছু দাম, তোমরাও গ্রাফিক্সে দেখাতে একদিকে জিনিসের দাম কমছে বাড়ছে, সেই জিনিসগুলো এখন আর সম্ভাবনা কমে গেছে। তার কারণ হচ্ছে এখন সব কিছুর উপরে জিএসটি চলে এসছে, এবং জিএসটি কাউন্সিল ওই আলাদা মিটিং করে, তাতে তার রেট ঘোষণা হয় এবং জিএসটির দাম মানে জিএসটির দ্বারা দাম ওঠানামা করে। তো বাজেটে যদি আমরা বলি যে আজকে মূল্যবৃদ্ধি কমে যাবে বা তার কিছু ঘোষণা থাকবে, সেরকম কিছু থাকবে না। আরেকটা জিনিস আমি বলছি যে অর্থনীতির আজকের যে স্টেট অফ অ্যাফেয়ার্স আছে, তুমি যেটা বলছিলে ফিসকাল ডেফিসিট গত বছরে 4.9% একটা লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল, কিন্তু সেটাও যে অ্যাচিভ করা হবে সেটার কোনো নিশ্চয়তা নেই। অর্থনীতির যে চালিকা শক্তি শুভ্র, সেই চালিকা শক্তিগুলো কিন্তু আমরা যেগুলো বলি সেগুলো হচ্ছে একটা যে বাজারের কেনাকাটা, আরেকটা হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্ট মানে যারা শিল্পপতিরা বিনিয়োগ করে সেটা, আরেকটা হচ্ছে এক্সপোর্ট, এবং লাস্ট হচ্ছে যে পাবলিক এক্সপেন্ডিচার বা সরকারি এক্সপেন্ডিচার। সরকারি এক্সপেন্ডিচার ছাড়া বাকি যে 3টে ইন্ডিকেটার সেইগুলো কিন্তু নিচের দিকে নেমেছে। যেরকম মানে আমি বলবো প্রাইভেট ইনভেস্টমেন্ট কমেছে, আরেকটা হচ্ছে সরকারের মানে সাধারণভাবে যেটা আমরা দেখি বাজারের কেনাকাটা সেটা কমছে, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস এক্সপোর্ট কমছে। সরকারের কাছে আজকে চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে সাধারণ মানুষকে এই অবস্থা থেকে একটুখানি রিলিফ দেওয়া, এবং সেটার জন্য একমাত্র পথ হচ্ছে মূল্য বৃদ্ধির জন্য সরকারের কি প্রচেষ্টা আছে। দেখো আরবিআই এর যে আমরা মনিটারি পলিসি দেখি, সেখানে আমরা দেখেছি রেট কাট করার কোনো একটা যে মানে আগামী 3 মাস 6 মাসেও যে রেট কাট হবে সেটা আমরা কোনো নিশ্চয়তা দেখছি না। এবং সেই রেট কাটটা যদি না হয়, তাহলে প্রাইভেট ইনভেস্টার্স যারা আছেন, শিল্পপতিরা কী চান, তারা চান তাদের পুঁজির সুরক্ষা এবং তাদের লাভ যাতে হয়, এটা ছাড়া তাদের আর কোনো কিছু মানে চাওয়া পাওয়া নেই। এই পুঁজির সুরক্ষা এবং এই মুনাফার জন্য তাদের কম দামে যদি মানে কম রেট অফ ইন্টারেস্টে যদি ঋণ না পান, তারা ইনভেস্টমেন্ট করতে রাজি হবেন। এবং তার সঙ্গে সঙ্গে বাজারে যেহেতু ডিমান্ডটা নেই, এবং এটার থেকে মানে সাধারণ মধ্যবিত্তকে সুরাহা দেওয়ার জন্য এই সরকারের যেটা প্রচেষ্টা হচ্ছে সাধারণ মানুষের হাতে টাকা দেওয়া। এবং এটার জন্য আমি খুব সিগনিফিকেন্টলি বলবো, কালকের যে চিফ ইকোনমিক অ্যাডভাইজার যিনি এই আমাদের যখন এই মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা একটা অদ্ভুত কথা বললেন যে কর্পোরেটদের মানে দে আর সুইমিং অন প্রফিটস, বলছে কর্পোরেটদের প্রফিট বাড়ছে এবং সেই জন্য তাদের এমপ্লয়ীদেরকে স্যালারি বাড়িয়ে দেওয়া উচিত। এবং এটা এই যে
মানে চেঞ্জ অফ রেসপন্সিবিলিটি। সরকারের উচিত ছিল যে কর কাঠামোয় মানে পরিবর্তন এনে সাধারণ মানুষের এটা একটা ইন্ডিকেশন। আপনি যদি কালকে ওই যখন চিফ ইকোনমিক অ্যাডভাইজার বলছিলেন, ওখানে কিন্তু তিনি স্পেসিফিক্যালি বলেছেন যে কর্পোরেটসরা অনেক মুনাফা করছে এবং সেই অংশটা তারা যাতে এমপ্লয়ীদের উপরে ছেড়ে দেন, এটা কি ইন্ডিকেশন? আমি বলছি এমপ্লয় জেনারেশন সেটা যেটা সরকারের কর্তব্য হওয়া উচিত, সেটা কোথাও কর্পোরেটের ঘাড়ে দায়িত্বটা ঠেলে দিয়ে হ্যাঁ সরকার কি নিজের দায়িত্ব থেকে এড়াতে পারে কিনা। বেশ, আমি এইখানে একবার দেবনারায়ণ সরকারের কাছে আসার আগে আমি আরেকটা টেবিল আপনাদের সামনে রাখি। সেটা হচ্ছে এই সরকার দেখুন বারে বারে বলে থাকে স্বচ্ছ করদাতার সংখ্যা। এবার করদাতার সংখ্যায় বৃদ্ধি কতটা হয়েছে সেটাও আপনাদের সামনে রাখছি। 2013-তে 3.8 কোটি এইটা ছিল করদাতার সংখ্যা যারা ইনকাম ট্যাক্স দেন। 2022-এ সংখ্যাটা বেড়ে 7.51, 23 সালে সেটা 8.18 এবং 24 সালে 9.54। এবার কল্পনা করুন 140 কোটির দেশে করদাতা অর্থাৎ ইনকাম ট্যাক্স দিচ্ছেন মাত্র 9 কোটি। পরিসংখ্যানের দাঁড়াবে 9.5 কোটি, পরিসংখ্যানের শতাংশের বিচারে কত, এটা 7%-এর কাছাকাছি দাঁড়ায়। এই ফাইল করছে তারা ফাইল করছে। এইবারে বিষয়টা যে আমি বলছি এইখানে স্বচ্ছ করদাতাদের কথা বারে বারে বলা হয় দেবনারায়ণ দা, কিন্তু সংখ্যাটা খুব উল্লেখযোগ্য কি? না না শোন, এটা হচ্ছে রিটার্ন ফাইল করছে, কিন্তু আসলে কর দিচ্ছে 1.5 কোটির মতো, ও বলে লাভ নেই। কিন্তু আমার যে বক্তব্য, আপনি বলছেন করদাতার সংখ্যা আরো কম। না না, করদাতার সংখ্যা কম, এটা রিটার্ন ফাইল করছে, যেটা অনির্বাণ বললো। কিন্তু আমি যে কথাটা বলছি তুমি ঠিকই কথা বলেছো, অনির্বাণ যে তিনটের কথা, প্রাইভেট ইনভেস্টমেন্ট, কনজামশন, এক্সপোর্ট কমে গেছে। প্রশ্ন হচ্ছে কি করে বাঁচা যাবে, মূল্যবৃদ্ধিকে কি করে। কিন্তু প্রশ্নটা হচ্ছে দুটো জিনিস দেখো আজকে বিশেষ করে যেটা আমি বলছিলাম যে এই যে বৃহত্তর একেবারে সুপার রিচ তাদের কর কোথায়? তারা জিএসটির কন্ট্রিবিউশন তারা দেয় মাত্র 4%। 10% যারা বড় লোক তারা মাত্র 4%, এবং তাদের বিনিয়োগ ক্রমশ কমছে, অথচ তারা রিটার্ন গত 4 বছরে প্রায় 6 লক্ষ কোটি টাকা সুযোগ পেয়েছে, বিনিয়োগ করেনি। সব থেকে যেটা অনির্বাণ বলছিল, প্রশ্ন হচ্ছে তাহলে বাসাটা কি? এই সুপার রিচদের পরে কেন ট্যাক্স প্রশ্ন যাবে? সুপার রিচ আমি বলছি মধ্যবিত্ত ট্যাক্স কিছুটা কমানো যেতে পারে, সুপার রিচ পরে সম্পদ কর যদি বসানো হয় তাহলে সোশ্যাল কাজে যেমন শিক্ষা, কি করা যেতে পারে সেটা করবেন কিনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেই পথে হাঁটবেন কিনা। মানে এই মোদি হচ্ছে ওই আদানি আম্বানি সরকার, তাদের পরে ট্যাক্স বসাবে না কেন? যাদের কোটি উপরে ইনকাম তাদের পরে সুপার রিচ। আসলে যারা ট্যাক্স দিচ্ছে সাধারণ মধ্যবিত্ত বা একটু তার উপরে, তাদের পরে কর কমানো, যেখানে সুপার রিচের পরে হাত দেওয়া যাবে না। ওইটা হচ্ছে মোদির প্যাকেট, এবং ওর জন্যই আজকে আমাদের ইয়ে বাড়ছে, অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ছে, কিন্তু তা যাচ্ছে কেন ওই বড় লোকের। আমি নিঃসন্দেহে পঙ্কজ রায়ের কাছে আসবো একটা বিরতি থেকে ফিরে। সেটা হচ্ছে দেবনারায়ণ সরকার স্পষ্ট অভিযোগ করছেন যে একটা দেখবেন একটা নাম নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে সেটা জনপ্রিয় হয়ে গেছে, মোদিনমিক্স। এই মোদিনমিক্সটা হচ্ছে শুধুমাত্র সুপার রিচ তাদের স্বার্থ রক্ষা করে, এটা দেবনারায়ণ সরকারের অভিযোগ। পঙ্কজ রায়ের কাছে এটা বিরতির পর এর উত্তর নেওয়ার জন্য ফিরবো দ্রুত। এটা আপনার সুরক্ষার জন্য, আর এটা আপনাকে রক্ষা করার জন্য। আরে এটা কি? এটা তোমায় রক্ষা করার জন্য, আর এটা বাড়ির সুরক্ষার জন্য। বলেও যায় না, ঘর বাড়ি নিরাপদ রাখে আপার অনুশক্তি ফায়ার প্রোটেক্ট ওয়্যার। একটা অনুভূতি আমাদের সবারই ক্ষেত্রে এক, ঘরে ফেরার অনুভূতি, তাই না? কারণ নিজের জায়গায় আছে আসল সুখ, আসল শান্তি আর বিশ্বাস। ঠিক যেমন বোরোলিনে, যা দেয় রুক্ষ ত্বক থেকে হাসি খুশি ত্বক রাতারাতি। তাই বোরোলিন রোজ রাতে। ফটাফট। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট। মধ্যবিত্ত থেকে শিল্প আশার আলোকে দেখাতে পারবে নির্মলা সীতারামন, তাকে গোটা দেশ। বাজেট পেশের আগে অর্থমন্ত্রক হয়ে বাজেটের কপি নিয়ে রাষ্ট্রপতি ভবনে নির্মলা সীতারামন। ক্যাবিনেট বৈঠকে শিলবহরের পর বাজেট পেশ, সংসদে এসে পৌঁছল বাজেটের কপি। কুম্ভে পদপিষ্ট কাণ্ডে কড়া অবস্থান রাজ্যের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। মৃত বাসন্তী পোদ্দারের পাঁজরের একাধিক হাড় ভাঙা ছিল, হয়েছিল অভ্যন্তরীণ রক্তক্ষরণও, জানালেন অটোপসি বিশেষজ্ঞরা। মহাকুম্ভে মৃত্যু মিছিল, পদপিষ্ট হয়ে মালদা, বীরভূমের আরো দুজনের মৃত্যু। পুণ্যস্থানে গিয়ে প্রাণ গেল বৈষ্ণবনগরের শিক্ষকের, এখনো নিখোঁজ অনেকে। এক ঝলকে
আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট। মধ্যবিত্ত থেকে শিল্প, আশার আলো কি দেখাতে পারবে নির্মলা সীতারামন? তাকে গোটা দেশ। বাজেট পেশের আগে অর্থমন্ত্রক হয়ে বাজেটের কপি নিয়ে রাষ্ট্রপতি ভবনে নির্মলা সীতারামন। ক্যাবিনেট বৈঠকে শিলমোহরের পর বাজেট পেশ, সংসদে এসে পৌঁছল বাজেটের কপি। কুম্ভে পদপিষ্ট কাণ্ডে কড়া অবস্থান রাজ্যের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। মৃত বাসন্তী পোদ্দারের পাঁজরের একাধিক হাড় ভাঙা ছিল, হয়েছিল অভ্যন্তরীণ রক্তক্ষরণও, জানালেন অটোপসি বিশেষজ্ঞরা। সাত সকালে শহরে ফের আগুন আতঙ্ক। ধর্মতলায় কলকাতা পুরসভার কাছে পানশালায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, আতঙ্কিত স্থানীয়রা। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট। মধ্যবিত্ত থেকে শিল্প, আশার আলো কি দেখাতে পারবে নির্মলা সীতারামন? তাকে গোটা দেশ। বাজেট পেশের আগে চাঙ্গা বাজার, ঊর্ধ্বমুখী সেন্সেক্স নিফটি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দই চিনি খাইয়ে শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। কুম্ভে পদপিষ্ট কাণ্ডে কড়া অবস্থান রাজ্যের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। মৃত বাসন্তী পোদ্দারের পাঁজরের একাধিক হাড় ভাঙা ছিল, হয়েছিল অভ্যন্তরীণ রক্তক্ষরণও, জানালেন অটোপসি বিশেষজ্ঞরা। প্রকাশ্যে নৈহাটিতে তাড়া করে তৃণমূল কর্মীকে খুন। হামলার অভিযোগে বিজেপির পার্টি অফিসে আগুন। এলাকা দখলে গোষ্ঠীদ্বন্দ্বেই খুন পাল্টা বিজেপি। সশস্ত্র পুলিশ দিয়ে এবার বাংলায় কলেজ ক্যাম্পাসে সরস্বতী পুজো। যোগেশচন্দ্র কলেজ নিয়ে বেনজি নির্দেশ হাইকোর্টের, ভিডিওগ্রাফি করা নির্দেশ। সাত সকালে শহরে ফের আগুন আতঙ্ক। ধর্মতলায় কলকাতা পুরসভার কাছে পানশালায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, আতঙ্কিত স্থানীয়রা। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, ব্যাপার নয়, আজকে বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। মূলত কোন কোন বিষয়ে আজকে নজর থাকবে সেটা একেবারে এক এক করে আপনাদের সামনে রাখবো। আজকে যখন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, নিঃসন্দেহে নজর থাকবে যে আয়কর ফাঁকির যে প্রবণতা সেইটা কম করা যাবে কিনা এবং জিনিসপত্রের দাম কমবে কিনা। নির্মলা সীতারামন যখন 11টায় বাজেট বক্তৃতা পেশ করবেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, শুল্ক কমিয়ে জীবনদায়ী ওষুধ সেটা সস্তা করা হবে কিনা। নজর থাকবে রাজ্যের ক্ষেত্রে প্রকল্প বাড়াচ্ছেন কিনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জীবন বীমা এবং চিকিৎসা বীমায় অর্থাৎ মেডিক্লেমের ক্ষেত্রে সেক্ষেত্রে কতটা সুরাহা পাওয়া যাচ্ছে। ক্যাবিনেট বৈঠকে শিলমোহরের পর কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ হতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বাজেটকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। বাজেট পেশের আগে সংসদ ভবনে আনা হয় বাজেটের কপি। সকাল 11টা, কিছুটা সময় বাকি আছে, তার মধ্যে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং প্রশ্ন যেখানে থাকছে, আচ্ছা বিষয়টা হচ্ছে কিছু কিছু বিষয় এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমি এই পর্বে একবারও দেবাশিসদার কাছে আসার সুযোগ পাইনি। দেবাশিসদা, খেয়াল রাখতে হবে, আমি শুরু করেছিলাম যখন, যে রাজনীতি বিবর্জিত অর্থনীতি হতে পারে না। খেয়াল রাখতে হবে যে এই সপ্তাহেই দিল্লিতে ভোট রয়েছে, সেখানে ভোটের দিকে তাকিয়ে ভোটমুখী বাজেট হবে কিনা। মধুবনী শাড়ি পরেছিলেন, প্রিন্টেড শাড়ি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অক্টোবর নভেম্বর বছরের শেষের দিকে বিহারেও ভোট রয়েছে, কতটা ইঙ্গিতবাহী মনে হচ্ছে দেবাশিসদা? না, গত বাজেটে যে দুটো শক্তিকে ভর করে বর্তমান কেন্দ্রে মাইনরিটি গভর্নমেন্ট চলছে, গত বাজেটে স্পষ্টভাবে অন্ধ্র এবং বিহারের যে একটা অ্যালোকেশন অফ ফান্ড হলো, স্পেশাল অ্যালোকেশন অফ ফান্ড হলো, তাতে রাজনীতি এবং অর্থনীতি মিলেমিশে একাকার হয়েছে। সেটা এখানেও কিছু হতে পারে কিনা সেগুলো একেবারেই পলিটিক্যাল জায়গা থেকে, কিন্তু মূল যেটা কনসার্নের জায়গা, এবং সেই কনসার্নের জায়গায় ভারতবাসী হিসেবে চাইবো সমাধান আসুক, কিন্তু এই বিশ্বাস আছে কখনোই সেই জায়গায় সমাধান আসতে পারবে না এই বাজেটের মাধ্যমে। তার কারণ এই বাজেটের পেছনে 10 বছরের বাজেট, 9 বছরের বাজেট রয়েছে এবং তার একটা প্র্যাকটিস রয়েছে। মূল কথা যেটা হচ্ছে যে স্পষ্টভাবে যদি আমরা লক্ষ্য করি,
খরচের জায়গায় আমি যে জায়গাটা আগে একটা উত্তর করি, সরকারটার আয়টা বাড়াবে কোথায়, বারবার কথা হচ্ছে না কর। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই, বিভিন্ন সময় যখন পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অষ্টমবার পেশ করতে চলেছেন, সারিগুলো খেয়াল করবেন 2019 থেকে শুরু করে 2025-এ একবার মাত্র ইন্টারিম বাজেট এবং বাকি 7টা একেবারে পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন। হ্যাঁ দেবাশিস না, আমি একেবারে এই শাড়ির ধরনের সাথে বাজেটের সম্পর্ক নিয়ে বলবার মতন এক্সপার্টিস আমার নেই। মধুবনী প্রিন্টের শাড়ি পরছেন অনেকে, এর সঙ্গে বিহার ইলেকশনকে জুড়ে দিচ্ছেন। আমি বলছি একজন অ্যানালিস্ট হিসেবে এটাকে কতটা আপনি গুরুত্ব দিচ্ছেন? না, এটাকে একেবারেই গুরুত্ব দেবো না, সেটা রাজনীতির চমক হতে পারে। আমার কাছে তো চমকটা গুরুত্বপূর্ণ না, আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতবর্ষের বেকারি সমস্যা। আমার কাছে এই শাড়ির রংটা গুরুত্বপূর্ণ না, আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে সাধারণ মানুষের জিনিসের দামটা বিদ্যুৎ গতিতে বাড়ছে। আমার কাছে শাড়ির রং এবং নির্দিষ্ট কি শাড়ি নির্বাচন কি একেবারে গুরুত্বপূর্ণ না। আমার কাছে গুরুত্বপূর্ণ গত 10 বছরে ধারাবাহিকভাবে স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে সরকার তার খরচ কমিয়ে আনছে। আমার কাছে উনি প্রত্যেক বছর বাজেটে কি স্টান্স নিয়ে কীভাবে অ্যাপিয়ার করেন একেবারেই গুরুত্বপূর্ণ না। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে 10টা বছর ধরে চলা একটা অর্থনীতি যেখানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফল করছে, দেশের বিনিয়োগ নিচের দিকে যাচ্ছে, আমার এক্সপোর্ট ইম্পোর্ট বিপরীত অভিমুখে যাচ্ছে, বাজারের চাহিদা নেই, চাহিদার মন্দা কিন্তু দাম বাড়ছে কেন? বেশ, একাধিক গুরুত্বপূর্ণ দিকের কথা দেবাশিস দা তুলে ধরছেন। এখন সেই গুরুত্বপূর্ণ দিকগুলো আজ কিছু সময়ের মধ্যে যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন সেগুলো ছুঁয়ে যাবেন কিনা। একটা ছোট্ট বিরতি নেব, বিরতিতে যেতে যেতে যারা বিশিষ্টরা যারা রয়েছেন তারা কি বলছেন তাদের প্রত্যাশাও আপনাদের সামনে রাখবো এবং আপনাদের মনে করিয়ে দেবো বিরতির পর যখন ফিরবো, যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করা শুরু করবেন, বাজেট বক্তৃতা পড়া শুরু করবেন, পুরোটা বাংলায় আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব আমরা। ফিরছি। সিনেমার টিকিটের দাম কমুক, কিন্তু যেটা দৈনন্দিন সামগ্রী তার দাম কমুক, সাধারণ মানুষও যদি ভালোভাবে বাঁচতে পারে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস শুড স্টে ওয়েল। আরে দুর্দান্ত বাজেট এক্সপেক্ট করছি, নয়তো এক ঝলকে। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট। মধ্যবিত্ত থেকে শিল্প, আশার আলো কি দেখাতে পারবে নির্মলা সীতারামন? তাকে গোটা দেশ। বাজেট পেশের আগে চাঙ্গা বাজার, ঊর্ধ্বমুখী সেন্সেক্স নিফটি, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দই চিনি খাইয়ে শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। কুম্ভে পদপিষ্ট কাণ্ডে কড়া অবস্থান রাজ্যের, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু, মৃত বাসন্তী পোদ্দারের পাঁজরের একাধিক হাড় ভাঙা ছিল, হয়েছিল অভ্যন্তরীণ রক্তক্ষরণও, জানালেন অটোপসি বিশেষজ্ঞরা। সাত সকালে শহরে ফের আগুন আতঙ্ক, ধর্মতলায় কলকাতা পুরসভার কাছে পানশালায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, আতঙ্কিত স্থানীয়রা। এক ঝলকে নিবেদন করছে SBI HM. Apply MBA, BBA, BCA, Fashion Design for business leaders and tech experts. উচ্চ মাধ্যমিকের পর দেওয়ালের রং বা ফ্যান্সি বাথরুম ফিটিংস এর পেছনে ছুটবেন না। ভেতরের শক্তি যা শুধু TMT থেকে পাওয়া যায়, পরখ করে নিন। কোনো সস্তা বা লো কোয়ালিটি TMT তো নয়। জিজ্ঞেস করুন বিল্ডারকে, এটা কিন্তু আপনার পরিবারের সুরক্ষার ব্যাপার। সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে মজবুত ক্যাপ্টেন TMT, বাড়ির আসল শক্তি। চালাও। আমি? আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। अनमोल ड्रीम लाइट खास्ता बिस्कुट, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট। মধ্যবিত্ত থেকে শিল্প, আশার আলো কি দেখাতে পারবে নির্মলা সীতারামন? তাকে গোটা দেশ। বাজেট পেশের আগে চাঙ্গা বাজার, ঊর্ধ্বমুখী সেন্সেক্স নিফটি, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দই চিনি খাইয়ে শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। কুম্ভে পদপিষ্ট কাণ্ডে কড়া অবস্থান রাজ্যের, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু, মৃত বাসন্তী পোদ্দারের পাঁজরের একাধিক হাড় ভাঙা ছিল, হয়েছিল অভ্যন্তরীণ রক্তক্ষরণও, জানালেন অটোপসি বিশেষজ্ঞরা। প্রকাশ্যে নৈহাটিতে তাড়া করে তৃণমূল কর্মীকে খুন, হামলার অভিযোগে বিজেপির পার্টি অফিসে আগুন, এলাকা দখলে গোষ্ঠীদ্বন্দ্বেই খুন পাল্টা বিজেপি। সশস্ত্র পুলিশ দিয়ে এবার বাংলায় কলেজ ক্যাম্পাসে সরস্বতী পুজো, যোগেশচন্দ্র কলেজ নিয়ে বেনজি নির্দেশ হাইকোর্টের, ভিডিওগ্রাফি করা নির্দেশ। সাত সকালে শহরে ফের আগুন আতঙ্ক, ধর্মতলায় কলকাতা পুরসভার কাছে পানশালায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, আতঙ্কিত স্থানীয়রা। ফটাফট। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট। মধ্যবিত্ত থেকে শিল্প, আশার আলো কি দেখাতে পারবে নির্মলা সীতারামন? তাকে গোটা দেশ।
বাজেট পেশের আগে অর্থমন্ত্রক হয়ে বাজেটের কপি নিয়ে রাষ্ট্রপতি ভবনে নির্মলা সীতারামন। ক্যাবিনেট বৈঠকে শিলমোহরের পর বাজেট পেশ, সংসদে এসে পৌঁছল বাজেটের কপি। কুম্ভে পদপিষ্ট কাণ্ডে কড়া অবস্থান রাজ্যের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। মৃত বাসন্তী পোদ্দারের পাঁজরের একাধিক হাড় ভাঙা ছিল, হয়েছিল অভ্যন্তরীণ রক্তক্ষরণও, জানালেন অটোপসি বিশেষজ্ঞরা। মহাকুম্ভের মৃত্যু মিছিল, পদপিষ্ট হয়ে মালদা বীরভূমের আরো দুজনের মৃত্যু। পুণ্যস্থানে গিয়ে প্রাণ গেল বৈষ্ণবনগরের শিক্ষকের, এখনো নিখোঁজ অনেকে। এক ঝলকে আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট। মধ্যবিত্ত থেকে শিল্প, আশার আলো কি দেখাতে পারবে নির্মলা সীতারামন? তাকে গোটা দেশ। বাজেট পেশের আগে চাঙ্গা বাজার, ঊর্ধ্বমুখী সেন্সেক্স নিফটি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দই চিনি খাইয়ে শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। কুম্ভে পদপিষ্ট কাণ্ডে কড়া অবস্থান রাজ্যের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। মৃত বাসন্তী পোদ্দারের পাঁজরের একাধিক হাড় ভাঙা ছিল, হয়েছিল অভ্যন্তরীণ রক্তক্ষরণও, জানালেন অটোপসি বিশেষজ্ঞরা। সাত সকালে শহরে ফের আগুন, আতঙ্ক। ধর্মতলায় কলকাতা পুরসভার কাছে পানশালায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, আতঙ্কিত স্থানীয়রা। কলকাতা পুরসভার কাছে পানশালায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, সাত সকালে সেই ছবি আপনারা দেখছেন, যখন আগুন লাগে সেই মুহূর্তের ছবি। সৌমিত্ররা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌমিত্র, তুমি যেরকম বলছিলে, স্থানীয় বাসিন্দারা প্রথমে এই আগুন প্রত্যক্ষ করেন, তারপর এই আগুন দেখে দমকলে খবর দেন। দমকলের 5টি ইঞ্জিন প্রথমে এখানে এসে পৌঁছয় এবং এখানে এসে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করে। তারপর দমকলের আরও একটি ইঞ্জিন, অর্থাৎ মোট 6টি ইঞ্জিনের তৎপরতায় প্রায় 1 ঘন্টারও বেশি সময়ে এই আগুন এই মুহূর্তে কিছুটা হলেও নিয়ন্ত্রিত। তবে এই আগুন যদি বড় আকার নিত তাহলে অনেক বিপদ হতো দেবস্মিতা। তার কারণ হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে রেস্তোরাঁ কাম বার এখানে আগুন লেগেছে, তার ঠিক ওপরে হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং অনেক অফিসও রয়েছে। তার ফলে যদি আগুন বড় আকার নিত তাহলে অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল। এবং যে রেস্তোরাঁ কাম বারে আগুন লেগেছে তার ঠিক পাশে একাধিক দোকান রয়েছে, তার ডান দিকে বলো বাঁ দিকে বলো একাধিক দোকান রয়েছে। এবং সকাল 8টা 15 মিনিট নাগাদ এখানে আগুন লেগেছে। যে সময় আগুন লেগেছে স্থানীয় বাসিন্দারা যেমনটা বলছেন, সে সময় এই দোকানের বাইরে দোকান বন্ধ অবস্থায়, অনেক মানুষ এখানে দোকানেই শুয়ে থাকেন। ফলে আগুন বড় হলে সেখানে অনেক বিপদ হতে পারত। আগুন দেখে এখানে স্থানীয় যে বাসিন্দা তিনি জানান যে প্রথমেই এই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ভেতরে এবং এই দোকানে যারা শুয়েছিলেন তাদেরকে চিৎকার করে ডাকেন, তাদেরকে বেরিয়ে যেতে বলেন, কারণ না হলে আগুন অনেকটা বড় আকার নিলে কি হতো বুঝতেই পারছো তুমি। ফলে তারা বেরিয়ে আসেন এবং চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় এবং এখান থেকে দমকলে খবর যায়। দমকলে 6টি ইঞ্জিন এখানে এসে আগুন নেভানোর কাজ করছে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণ। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। ABP Ananda এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Birla Fertility and IVF Chain of the Year for East. শিরোনাম নিবেদন করছে अजंता शूज, कदम कदम बढ़ाए जा। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট। মধ্যবিত্ত থেকে শিল্প, আশার আলো কি দেখাতে পারবে নির্মলা সীতারামন? তাকে গোটা দেশ। বাজেট পেশের আগে অর্থমন্ত্রক হয়ে বাজেটের কপি নিয়ে রাষ্ট্রপতি ভবনে নির্মলা সীতারামন। ক্যাবিনেট বৈঠকে শিলমোহরের পর বাজেট পেশ, সংসদে এসে পৌঁছল বাজেটের কপি। বাজেট পেশের আগে চাঙ্গা বাজার, ঊর্ধ্বমুখী সেন্সেক্স নিফটি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দই চিনি খাইয়ে শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। কুম্ভে পদপিষ্ট কাণ্ডে কড়া অবস্থান রাজ্যের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। মৃত বাসন্তী পোদ্দারের পাঁজরের একাধিক হাড় ভাঙা ছিল, হয়েছিল অভ্যন্তরীণ রক্তক্ষরণও, জানালেন অটোপসি বিশেষজ্ঞরা। প্রকাশ্যে নৈহাটিতে তাড়া করে তৃণমূল কর্মীকে খুন, হামলার অভিযোগে বিজেপির পার্টি অফিসে আগুন। এলাকা দখলে গোষ্ঠীদ্বন্দ্বেই খুন পাল্টা বিজেপি। সাত সকালে শহরে ফের আগুন, আতঙ্ক। ধর্মতলায় কলকাতা পুরসভার কাছে পানশালায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, আতঙ্কিত স্থানীয়রা। শিরোনাম নিবেদন করছে अजंता शूज, कदम कदम बढ़ाए जा।
সহযোগী নিবেদন। গো এভরিওয়্যার বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। সামারের বুকিং শুরু হয়েছে। ক্যান্সারের আনসার NCRI হসপিটাল, নিউ গড়িয়া, কলকাতা। ডাফ এন্ড ডটের গ্রামার কোশ্চেন মাঞ্চ, নেক্টার ও রাইট ট্র্যাক। ডাফ এন্ড ডট চোখ বন্ধ করে খান ডক্টরস চয়েস রান্নার তেল, দারুণ স্বাদ, বহু বছরের ভরসা। ডক্টর SC দেবের রূপ বডি মাসাজ অয়েল, শীত গ্রীষ্ম বর্ষা রূপী ভরসা। সুভাষ বোস IHM, ফ্রম ক্লাসরুমস টু গ্লোবাল ক্যারিয়ার্স। জয়েন হসপিটালিটি হোটেল অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। সরাসরি সংসদের অধিবেশনের ছবি আপনাদের সামনে রেখেছি। স্পিকার তিনি এসে পৌঁছেছেন, অর্থাৎ বাজেট অধিবেশন সেটা শুরু হচ্ছে। निर्मला सीतारमण वित्त मंत्री, सदस्यगण, बजट के बाद राज्यपाल अभिभाषण में आपको पर्याप्त अवसर दूंगा। मेरा आपसे निवेदन है, नहीं माननीय अखिलेश जी, आपने संसद की मर्यादा को आप बना के रखे हैं। कभी बजट भाषण के अंदर इस तरीके का नहीं हुआ, ये उचित नहीं है, ये उचित नहीं है। अखिलेश जी प्लीज, मैं आपको मौका दूंगा राज्यपाल अभिभाषण पे, प्लीज। नो, ये तरीका ठीक नहीं है। नो, राज्यपाल अभिभाषण पे चर्चा होगी। नो तरीका। Honorable Speaker, I present the budget for 25-26. মাননীয় স্পিকার, আমি Continues our government's efforts to 25-26-এর বাজেট পেশ করতে চলেছি। accelerate growth, B, secure আমাদের inclusive লক্ষ্য development, বৃদ্ধি হার বাড়ানো, invigorate private sector investments, D, uplift household sentiments, and E, প্রাইভেট enhance ইনভেস্টমেন্ট spending বাড়ানো power of India's rising middle class. এবং মধ্যবিত্তদের দিকে আমরা নজর দেব। We embark on a journey to unlock our nation's tremendous potential for আমাদের greater অর্থনীতির prosperity যে বিপুল সম্ভাবনা positioning under the leadership সেটাকে of Honorable Prime কাজে Minister লাগাতে হবে। Shri Narendra Modi. As we complete the first quarter of the 21st century, continuing geopolitical headwinds suggest lower global economic একবিংশ growth শতাব্দীর over প্রথম the medium term. কোয়ার্টার However, পার করেছি। our aspiration for a Vikasit Bharat inspires us. নানা রকম অনিশ্চয়তা রয়েছে আন্তর্জাতিক বাজারে, কিন্তু তা সত্ত্বেও guides us to march আমরা forward resolutely. অর্থনীতির ক্ষেত্রে অনেকটাই এগোতে পেরেছি। Our economy is the fastest growing among all major আমাদের economies. অর্থনীতি সব থেকে দ্রুত গতিতে For the past 10 years, বৃদ্ধি পাওয়া ইকোনমি structural reforms have drawn global attention. এবং Confidence in আমাদের India's capability সংস্কার, and potential অর্থনৈতিক সংস্কার সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছে। opportunity to realize Sabka Vikas, stimulating balanced growth of all আমরা regions. ব্যালেন্সড গ্রোথ Telugu poet and playwright তার প্রতি নজর রাখছি। Rao had said, "Deshamante matti kadoy, deshamante manushuloy," meaning a country is not just its soil, a country আমাদের is দেশ its শুধুমাত্র মাটি নয়, আমাদের দেশ মানুষ। Vikasit Bharat encompasses zero poverty, আমরা 100% quality good শূন্য school education, দারিদ্র access to high এবং quality, 100% and comprehensive healthcare, বৃদ্ধি চাইছি। 100% skilled labor with meaningful employment, 70% women in economic activities, এবং and farmers 70% making our country the food basket মহিলা of the world. যাতে অর্থনীতিতে অংশ নেন In this budget, তার চেষ্টা the করছি। proposed development measures span 10 broad areas, আমরা focusing on 10টা Garib, youth, Annadata, and Nari.
10 দিকে নজর রাখছি। And productivity, building rural prosperity and resilience, আমরা taking everyone together গ্রামের দিকে, growth path, গ্রামীণ অর্থনীতির দিকে নজর রাখছি, and furthering making একই সঙ্গে supporting ম্যানুফ্যাকচারিং এর দিকে নজর রাখবো, employment led development, investing এবং in people, সবথেকে economy and innovation, দরকারি কর্মসংস্থান যাতে তৈরি হয় তার প্রতি নজর রাখবো, exports and nurturing innovation, এনার্জি যোগানের দিকে নজর রাখবো। Our four powerful engines are agriculture, MSME, investments and exports. আমাদের The fuel, সবথেকে our reforms, our guiding spirit, inclusivity শক্তিশালী and the destination Vikasit MSME. Bharat. This budget aims to initiate transformative reforms across 6 domains. During the first 5 years, these will augment our growth potential and global সংস্কারের কথা ভাবছি। The domains are taxation, power sector, taxation, urban development, power sector, mining, urban financial sector, urban and development, regulatory reforms. এবং Agriculture regulatory as the reforms. first engine. Now I move to specific proposals, beginning with agriculture as আমরা the first engine. কৃষি দিয়ে প্রথম শুরু করছি, এটাই আমাদের প্রথম ইঞ্জিন অফ গ্রোথ। Prime Minister Dhan Dhanya Krishi Yojana, ধনধান্য কৃষি যোজনা, districts program. Motivated by the success of the aspirational district program, এটা আমাদের our government will undertake a Prime Minister Dhan Dhanya Krishi Yojana in partnership with states. Through the convergence of existing schemes and রাজ্যগুলির সঙ্গে পার্টনারশিপে আমরা এই districts with প্রকল্প low নিয়েছি, productivity, moderate crop intensity and below average credit parameters. আমাদের It যে aims to 1. enhance agricultural productivity, 2. উৎপাদনশীলতা কৃষিক্ষেত্রে কম, crop diversification সেদিকে আমাদের and নজর রাখতে sustainable হবে, agricultural practices, এবং 3. ক্রপ augment ডাইভার্সিটি post-harvest অর্থাৎ storage নানা at the রকম panchayat and শস্য block level. ফলানোর দিকে আমরা 4. নজর রাখবো, improve irrigation facilities, and 5. এবং facilitate একই availability সঙ্গে of long term and short term ইরিগেশন, সেচ, This program is সেচের likely to প্রতি help আমরা নজর রাখবো 1.7 যাতে crore সেচ farmers. ব্যবস্থা চারদিকে ছড়িয়ে যায়। Building rural prosperity and resilience, a comprehensive multi-sectoral rural prosperity and resilience program will be launched in partnership with the states. This will address underemployment in agriculture through skilling, investment, technology and invigorating the rural economy. The goal is to generate ample opportunities in rural areas so that migration is an option but not a necessity. যাতে করে The program will focus on rural migration, women, young farmers, rural youth, marginal and small একটা farmers সম্ভাবনা হিসেবে and থাকলেও landless families. কখনোই The একটা details পরিবার are in Annexure তার A. প্রতি বাধ্য হয়ে Global and best Migrate practices করবে না। will be incorporated and appropriate technical and financial assistance will be sought from multilateral development banks. In phase 1, আমরা এর 100 জন্য developing agri districts will be covered. ডেভেলপমেন্ট ব্যাংকদের সাহায্য নেব। Atmanirbharta in pulses. Our government is আত্মনির্ভরতা implementing the national ডাল mission for edible oil seed for achieving এবং Atmanirbharta in edible oil. Our farmers have the capability to grow অর্থাৎ ভোজ্য enough তেল for our needs and more. 10 years ago, we made concerted efforts and succeeded in achieving near 10 বছর আগে self-sufficiency in আমরা চেষ্টা pulses. করেছিলাম Farmers ডাল responded to the need উৎপাদনে by increasing the আত্মনির্ভরতা, cultivated area এবং এখন by আমরা 50%, সেটা and government arranged for procurement and সেই দিকে remunerated অনেকটা prices. এগিয়েছি। Since then, with rising incomes and better affordability, our consumption of pulses has increased significantly. Our government will now launch a 6-year mission for Atmanirbharta in pulses. With এখন a আমরা special 6 focus বছরের একটা প্রকল্প on নিচ্ছি poor, যাতে rural and masood. ডাল Details উৎপাদনে are in Annexure B. আমরা সম্পূর্ণ Central আত্মনির্ভর হতে পারি। Agencies such as NAFED and NCCF will be ready to procure these 3 pulses as কেন্দ্রীয় much as সংস্থারা offered during the next 4 years from farmers who register কৃষকদের কাছ with these থেকে agencies and enter ডাল into উৎপাদন agreements. সংগ্রহ করবে।
Comprehensive program for vegetables and fruits. It is encouraging that our people are increasingly becoming aware of their nutritional needs. It is a sign of a society becoming healthier. উৎপাদনের দিকে আমরা জোর Rising দেব। income levels, the consumption of vegetables, fruits and Shri Anna is increasing significantly. A comprehensive program to promote production, efficient supplies, processing and remunerative prices for farmers will be launched in partnership with the states. এবং এই ব্যাপারে আমাদের উৎপাদন বাড়াতে Appropriate institutional mechanisms for implementation and participation এর জন্য of উপযুক্ত producer organizations and ইনস্টিটিউশন বা cooperatives will প্রতিষ্ঠান be set up. আমরা তৈরি করব। Makhana board in Bihar. বিহারে মাখানা বোর্ড তৈরি হবে। There is a special opportunity for the people of Bihar. A Makhana board will be established in the state to improve production, processing, value addition and marketing of makhana. মাখানার জন্য আমরা বিশেষ কিছু সুবিধা দেব। Organized into FPOs. The board will provide hand holding and training এবং যে support বোর্ড তৈরি to হবে makhana farmers তারা and will also মাখানা work to কৃষকদের ensure they receive the সাহায্য benefits করবে, of নানাভাবে all সাহায্য relevant করবে। government schemes. A national mission on high yielding seeds will be launched, aimed at one, strengthening research ecosystem, বীজের উপর two, আমরা জোর targeted দিচ্ছি। development and propagation of seeds with high yield, pest যেসব resistance বীজ and climate resilience, উচ্চ উৎপাদনশীল, and three, commercial availability তাদের of more than আমরা 100 চারদিকে seed varieties তার ব্যবহার released since আমরা July 2024. বাড়াবো। India ranks second largest globally in fish production and aquaculture. মৎস্য Seafood exports are উৎপাদনে valued at আমরা সারা 60,000 পৃথিবীতে crore rupees. দ্বিতীয়। To unlock the untapped potential of the এবং marine এখানে sector, আরো our government বেশি will bring in an enabling সম্ভাবনা framework আমাদের for দেশে রয়েছে। sustainable harnessing of fisheries from Indian exclusive economic zone and high seas, এবং with a এর special জন্য focus আমরা আলাদা on the Andaman and ইকোনমিক Nicobar জোন and তৈরি করব। Lakshadweep islands. For the benefit of lakhs of cotton growing farmers, যারা তুলা I'm চাষী, pleased to announce a mission for তুলো cotton চাষীদের জন্য productivity. একটা This প্রকল্প 5-year নেওয়া mission হচ্ছে, will facilitate 5 significant বছরের improvements প্রকল্প, in productivity and যাতে sustainability of cotton farming and উৎপাদনশীলতা promote তুলো extra চাষে long বৃদ্ধি staple পায়। cotton varieties. The best of science and technology support will be provided to farmers. Aligned with our integrated কৃষকদের 5S vision for the প্রশিক্ষণ textile এবং sector, নতুন this will help in increasing প্রযুক্তি incomes কৃষকদের of the কাছে farmers পৌঁছে দেওয়া হবে। and ensure a steady supply of quality cotton for rejuvenating এবং এর India's ফলে traditional textile sector. উচ্চ মানের তুলা Kisan credit cards facilitate সব short-term জায়গায় পাওয়া যাবে। for 7.7 crore farmers, fishermen and dairy farmers. The loan limit under modified interest subvention এর ফলে scheme 7.7 will be enhanced from কোটি 3 lakh কৃষক rupees to 5 lakh rupees উপকৃত হবে। for loans taken through the KCC. কেসিসির মাধ্যমে ধার For পাবেন Atmanirbharta in urea কৃষকরা। production, our government had reopened 3 dormant urea plants in the eastern region. আমাদের To সরকার further তিনটে augment urea supply, ইউরিয়া a প্ল্যান্ট plant with annual খুলেছে capacity of 12.7 lakh পূর্ব metric ভারতে। tons will be set up at Namrup in Assam. আসামে একটা ইউরিয়া প্ল্যান্ট তৈরি হবে। India Post with 1.5 lakh rural post offices, complemented by the India Post India Payment Post Bank and a vast এবং network of Post Payment Bank 2.4 lakh Dak Sevaks will be repositioned এবং to act as a catalyst for the rural economy. Details are at ইন্ডিয়া Annexure C. পোস্ট গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা India করার Post কাজে will also be ব্যবহার করা transformed হবে। as a large public logistics organization. This will meet the rising needs of Vishwakarmas, new entrepreneurs, women, India self-help Post-এর groups, মাধ্যমে MSMEs, and the large business organizations. ব্যবসা Our government বাণিজ্য will provide বৃদ্ধি support পাবে to গ্রামের NCDC দিকে। for its lending operations for the cooperative sector.
MSMEs as the second MSME engine. Now I আমাদের move to দ্বিতীয় ইঞ্জিন, MSMEs as the second বৃদ্ধির engine, দ্বিতীয় ইঞ্জিন, which encompasses manufacturing and services with a focus on MSMEs numbering 5.7 crores. Currently, over 1 crore registered MSMEs আমাদের আছে, employing 7.5 crore people and generating 36% of our manufacturing 7.5 have কোটি come together to মানুষকে এরা position India as a global কর্মসংস্থান দেয়। manufacturing hub. আমরা এর জন্য MSME দের জন্য একটা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করব, These যাতে MSMEs are উচ্চ মানের responsible for 45% of জিনিস our তৈরি হয়, exports to help যেটা them achieve higher বিদেশে efficiencies রপ্তানি of করা scale, যাবে। technological upgradation and better access to capital. The investment and turnover limits for classification of all MSMEs will be enhanced to 2.5 and 2 times respectively. This will give them the confidence to grow and generate employment for our youth. The details are given in Annexure D. এর ডিটেইলটা Annexure To D তে improve দেওয়া access আছে। to credit, the credit guarantee cover will be enhanced. ক্রেডিট গ্যারান্টি কভারটা আরো First, বাড়ানো হবে। for micro and small enterprises from 5 প্রথমত crore to 10 মাইক্রো এবং crore স্মল rupees, এন্টারপ্রাইজের জন্য, leading to additional credit of 1.5 lakh crores in the next 5 years. এর ফলে Second, 1.5 কোটি for মানুষ startups from উপকৃত 10 হবেন। crore rupees to 20 crore rupees, with the guarantee fee being স্টার্টআপদের moderated to জন্য 1% 10 for কোটি loans থেকে in 20 কোটি 27 বাড়ানো হলো। focus sectors which are এবং important এটার for জন্য Atmanirbhar Bharat. 27টা ফোকাসড সেক্টর থাকবে, And for well-run exporter MSMEs, এবং for যেসব term MSME loans up to 20 crore rupees. রপ্তানি করে Also তাদের for আমরা the বিশেষ micro সুবিধা দেব। enterprises, we will introduce customized credit cards with a 5 lakh rupee limit ছোট for micro এন্টারপ্রাইজের enterprises জন্য registered on আমরা Udyam ক্রেডিট portal. কার্ড তৈরি করব। In the first year, 10 lakh such cards will be issued. Fund of funds for startups. The alternate investment fund, AIFs, for startups have received commitments of more than 91,000 crores. 91,000 These are কোটি supported by the টাকা fund of funds set up with the government of Support India's contribution of startup-দের দেওয়া হচ্ছে। 10,000 crore rupees. Now, a new fund of funds একটা with নতুন expanded ফান্ড scope and তৈরি a হবে। fresh contribution of another 10,000 crore rupees আরো will be set 10,000 up. কোটি টাকা দিয়ে একটা নতুন ফান্ড তৈরি হবে স্টার্টআপদের জন্য। A new scheme will be launched for 5 lakh women, scheduled caste 5 and লক্ষ scheduled tribes, first-time মহিলার entrepreneurs. জন্য একটা This নতুন will provide প্রকল্প term loans তৈরি হবে। up to 2 crore rupees during the next 5 years. এরা 2 The কোটি scheme টাকা will অবধি টার্ম লোন incorporate পাবেন। lessons from the successful Stand Up India scheme. Online capacity building for entrepreneurship and managerial skills will also be organized. এবং এদের Measures for labor-intensive sectors to promote employment and entrepreneurship opportunities in labor-intensive কর্মসংস্থান বাড়ানোর sectors. জন্য Our যে government will শ্রম undertake নির্ভর যে specific ক্ষেত্রগুলি policy রয়েছে and facilitation measures সেদিকে to আমরা জোর enhance the দিচ্ছি। productivity, quality, and competitiveness of India's footwear and leather sector. A Footwear, focused product scheme জুতো তৈরি will be implemented. এবং The চামড়া scheme will শিল্পের support দিকে design আমরা capacity, জোর দেব। component manufacturing, and machinery required for production of non-leather quality footwear, besides the support for leather এবং footwear একই and সঙ্গে আমরা products. The scheme is expected to চামড়া facilitate ছাড়া employment যে for জুতো 22 lakh persons, সেটার উৎপাদনের উপরেও জোর দেব। generate over 4 lakh crore rupees, and exports of over 1.1 lakh crore rupees. এবং এর Measures ফলে for the toy sector. 1.14 Building on the National Action Plan for Toys, লক্ষ we কোটি will টাকার implement a scheme to make India a এক্সপোর্ট global হবে hub for আমরা মনে toys. করি। The scheme will focus on development of clusters, skills, and a manufacturing কিছু ecosystem that will create cluster high তৈরি হবে। quality, unique, innovative, and sustainable toys that will represent the Made in India brand.
এবং আমরা মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ডটার উপরে জোর Support for food দিচ্ছি। processing. ফুড In line প্রসেসিং, with our commitment towards খাদ্য Purvodaya, প্রক্রিয়াকরণ, we will establish a National Institute of আমরা Food Technology, একটা ন্যাশনাল Entrepreneurship ইনস্টিটিউট অফ ফুড and টেকনোলজি Management in Bihar. তৈরি করছি The বিহার। institute will provide a strong fillip to food processing activities in the entire eastern region. এবং এর ফলে This will পুরো result in one, enhanced income for the farmers through value addition to their produce, and এবং two, পুরো skilling পূর্ব entrepreneurship ভারতে এর ফলে and উপকার employment ছড়িয়ে পড়বে। opportunities for the youth. Manufacturing mission, furthering Make in India. Our government will set up a national manufacturing mission covering small, medium and large industries for furthering Make in India by providing policy support, execution roadmaps, governance and monitoring framework for central ministries and states. Details are in Annexure E. Given our commitment to climate-friendly development, the mission will also support clean tech manufacturing. This will aim to improve domestic value addition and build our ecosystem for solar PV cells, EV batteries, motors solar cell, and controllers, PV battery, electrolyzers, wind turbines, very high voltage transmission equipment, high and voltage grid-scale transmission batteries. equipment ইত্যাদি Investment আমরা as the তৈরি third করার engine. প্রতি নজর দেব। Now I move to investment as the third engine, which তৃতীয় ইঞ্জিন হচ্ছে encompasses investing in বিনিয়োগ, people, investing in the economy, and investing in বিনিয়োগ, innovation. Investing in তিনটে, people. একটা হচ্ছে মানুষের Saksham উপর, Anganwadi and Poshan 2.0. Saksham Anganwadi and Poshan 2.0 program provides nutritional support আমরা to more than 8 অঙ্গনবাড়ি crore প্রোগ্রামে children. 8 কোটি 1 crore pregnant women and lactating mothers Children all over the country. এবং And about 1 20 কোটি lakh adolescent girls in lactating aspirational motherকে districts and the northeast region. সাহায্য করব। The cost norms for these nutritional support will be enhanced এই নিউট্রিশনাল appropriately. সাপোর্ট এই Atal Tinkering Labs. 50,000 পুষ্টি Atal Tinkering Labs will be support set up in government schools in the next আমরা 5 নর্থ ইস্টে years পৌঁছে to দেব। cultivate the spirit of curiosity and innovation and foster a scientific temper among young minds. Broadband connectivity to government secondary schools and PHCs. Broadband connectivity গভর্নমেন্টের will যে be provided to all সেকেন্ডারি government স্কুলগুলো secondary রয়েছে schools and সেখানে primary health আমরা centers in rural ব্রডব্যান্ড areas কানেকশন under the পৌঁছে দেব। BharatNet project. Bharatiya Bhasha Pustak Scheme. ভারতীয় We propose ভাষা to implement a পুস্তক Bharatiya স্কিম Bhasha Pustak scheme to provide digital form Indian language books for schools এর and for higher আওতায় education. আসবে This ভারতীয় aims ভাষায় to help লেখা students understand ডিজিটাল their subjects better and in their পুস্তক। language. National Centers of Excellence for Skilling. Building on the এবং initiative announced in the July 24 budget, 5 national centers of excellence for skilling পাঁচটা will be set ন্যাশনাল up with সেন্টার global ন্যাশনাল expertise সেন্টার অফ and এক্সেলেন্স হবে partnerships to equip যাতে our youth with the skills প্রশিক্ষণ required দিয়ে for Make for দক্ষতা বাড়ানো India, হবে। Make for the World manufacturing. The partnership will cover curriculum design, training of trainers and a এবং skills এর ফলে certification framework and আমাদের periodic reviews. লেবার ফোর্সের Expansion দক্ষতা of বাড়বে। capacity in IITs. আইআইটি গুলোকে Total number of students বাড়ানো in হবে। 23 IITs has increased 100% from 65,000 IIT to 1.35 ছাত্র lakh in সংখ্যা the past 10 100% years. বেড়ে গেছে গত 10 বছরে। Additional infrastructure will be created in the 5 বাড়তি IITs পরিকাঠামো started 5টি after 2014 to facilitate IIT তে education for তৈরি হবে। 6,500 more students. Hostel and other 500 infrastructure capacity করে at ছাত্র যাতে তারা IIT বেশি নিতে Patna পারে। will also be expanded. আইআইটি পাটনাকে আরো বড় করা হবে। Center of Excellence.
Center of Excellence Center in of AI Excellence for হবে education. AIM I had announced 3 centers of excellence in artificial intelligence for agriculture, health and sustainable cities in 2023. যারা কৃষি Now a center of excellence স্বাস্থ্য in artificial intelligence for education এবং will be sustainable set up with a total outlay of 500 crores. 500 কোটি টাকা দিয়ে তিনটি Expansion of medical education. AI এর Our সেন্টার government তৈরি has হবে added almost 1.1 lakh undergraduate and postgraduate medical education seats in 10 years. An গত 10 increase of বছরে আমরা 130%. 1.1 লক্ষ In the কোটি next year, 10,000 মেডিকেল additional এডুকেশনের সিট seats বাড়িয়েছি will be added in medical colleges and hospitals আরো সিট towards বাড়ানো the হবে goal of adding 75,000 seats in the next 5 years. Daycare and cancer centers in all district বৃদ্ধি hospitals. পাবে মেডিকেল Our কলেজের সিট government will facilitate setting up of daycare cancer centers in Daycare all district cancer hospitals center in the next 3 সমস্ত years. 200 জেলা centers হাসপাতালে will be তৈরি হবে established in 25-26 itself. Strengthening urban livelihoods. Our government has been giving priority to assisting urban poor and vulnerable groups. A scheme for socio-economic upliftment of urban workers will be implemented to help them improve their incomes, have sustainable livelihoods and a better quality of life. যারা শ্রমিক PM Swanidhi তাদের কিছু scheme কিছু has benefited সাপোর্ট more দেওয়া than হবে 68 lakh street vendors, giving them respite from 65 লক্ষ high interest informal sector স্ট্রিট loans. ভেন্ডর Building on তাদের this success, সাহায্য the করা scheme will হয়েছে be revamped এবং with এই enhanced loans from প্রকল্পতে banks, UPI linked স্ট্রিট credit cards ভেন্ডরদের with 30,000 আরো কিছু rupees সুবিধা limit দেওয়া হবে and capacity building এবং support. তারা 30,000 টাকা অবধি লোন পেতে Social পারে security scheme for welfare of online platform workers. Gig workers of online platforms provide great dynamism to the new age services economy. Recognizing their contribution, our government will arrange for their identity cards and registration on the e-Shram portal. They will Identity be card provided তৈরি হবে। healthcare under PM Jan Arogya Yojana. This measure is likely to assist nearly 1 crore gig workers. 1 কোটি গিগ ওয়ার্কার এর ফলে উপকৃত হবে Investing in the economy, public-private partnership in infrastructure. Each infrastructure-related ministry will come up with a 3-year pipeline of projects that can be implemented in PPP mode. PPP মোডে States will also be ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে encouraged to do so এবং and রাজ্যগুলোকেও seek support from the India উৎসাহ দেওয়া Infrastructure হচ্ছে তারাও Project যেন Development Fund, PPP মোডের দিকে which is a ঝোঁকে scheme to prepare PPP proposals. Support to states for infrastructure. An outlay of 1.5 lakh crore is proposed for the 50-year interest-free loans to states for capital expenditure and incentives for reforms. Building on the success of the first asset monetization plan announced in 2021, the second plan for 2025 to 30 will be launched to plow back capital of 10 lakh crore in new projects. Regulatory and fiscal measures will be fine-tuned to support the plan. Asset monetize Jal Jeevan Mission. Since 2019, 15 crore households representing 80% of India's rural population have been provided access to portable tap water connections. To achieve 100% coverage, I am pleased to announce the extension of this mission until 2028 with an enhanced total outlay. The mission's focus will be on the quality of infrastructure and O&M of rural piped water supply schemes through Jan Bhagidari. A separate MOU will be signed with the states and union territories to ensure sustainability and citizen-centric water services delivery.
urban sector reforms. Building on the July budget urban sector reforms related to governance, municipal services, urban land and planning will be incentivized. শহরের সংস্কার The government will set up an urban challenge fund of 1 lakh crore rupees চ্যালেঞ্জ ফান্ড to implement 1 লক্ষ কোটি টাকার for cities as growth hubs, creative redevelopment of cities, শহরগুলোকে and for water and বৃদ্ধির sanitation হাব purposes গ্রোথ হাব announced in the July budget. গড়ে This তোলা fund হবে will finance up to 25% of the cost of bankable projects, with a stipulation that at least 50% of the cost is funded from bonds, bank loans and PPPs. An allocation of 10,000 crore is proposed in 2025-26. Power sector reforms. We will incentivize electricity distribution reforms and augmentation of intrastate transmission capacity by states. This will improve financial health and capacity of electricity companies. Additional borrowing of 0.5% of GSDP will be allowed to states contingent on these reforms. Nuclear energy mission. Development of at least 100 gigawatt of nuclear energy 100 গিগাওয়াট নিউক্লিয়ার এনার্জি তৈরি করা হবে essential for our energy transition efforts এবং এটা আমাদের এনার্জি partnership with the নিউক্লিয়ার এনার্জিতে যাওয়ার জন্য দরকার amendments to the Atomic Energy Act and the Civil Liability for Nuclear Damage Act will be taken up. A nuclear energy mission nuclear energy of small modular reactors research এবং ডেভেলপমেন্টের জন্য 20,000 crore will be set up. 20,000 কোটি টাকার এর জন্য বরাদ্দ করা হলো small modular reactors will be operationalized by 2033. মডুলার রিঅ্যাক্টর তৈরি করা হবে shipbuilding. The shipbuilding financial assistance policy will be revamped to address cost disadvantages. This will also include credit notes for shipbreaking in Indian yards to promote the circular economy. Large ships above a specified size will be included in the infrastructure harmonized master list. Shipbuilding clusters will be facilitated to increase the range, categories and capacity of ships. This will include additional infrastructure facilities, skilling and technology to develop the entire ecosystem. Maritime Development Fund for long-term financing for the maritime industry. A maritime development fund with a corpus of 25,000 crore rupees will be set up. This will be for distributed support and promoting competition. This will have up to 49% contribution by the government and the balance will be mobilized from ports and from private sector. সরকারের কাছ থেকে এবং 51% আসবে বেসরকারি উদ্যোগ থেকে Udan has enabled 1.5 crore middle class people to meet their aspirations for speedier travel. The scheme has connected 88 airports and operationalized 619 routes. প্রকল্পের ফলে আমাদের অনেক নতুন এয়ারপোর্ট তৈরি হয়েছে। A modified Udan scheme will be launched এবং to আমরা এই regional connectivity প্রকল্পটিকে to আরো 120 new destinations and carry 4 passengers in the next 10 years. ডেস্টিনেশনে 4 additional passengers in the next 10 years. The scheme will also support helipads and smaller airports in hilly, aspirational and northeast regional districts. পার্বত্য অঞ্চলে দেওয়া হবে। Greenfield airports will be facilitated in Bihar to meet the future needs of the state. গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি হবে। These will be
in addition to the expansion of the capacity of Patna Airport and a brownfield airport in Beta. এটা পাটনা এয়ারপোর্টের সম্প্রসারণের Canal project in Mithilanchal. Financial support will be provided for the Western Kosi Canal ERM project, benefiting a large number of farmers, cultivating over 50,000 hectares of land in the Mithilanchal region of Bihar. 50,000 Mining sector reforms. জমি এর ফলে উপকৃত Mining হবে। sector reforms, including those for minor minerals, will be encouraged through sharing of best practices and institutions of a state mining index. A policy for recovery of critical minerals from tailings will be brought out. খনিজ পদার্থ Under the special window for affordable and middle-income housing, Swami, 50,000 dwelling units in stressed housing projects have been completed and keys handed over to home buyers. Another 40,000 units will be completed in 2025, further helping middle-class families who are paying EMIs on loans taken for apartments while also paying rent for their current dwellings. এর ফলে বহু পরিবার উপকৃত হবে। Swami Fund 2 will be established as a blended finance facility with contribution from the government, banks and private investors. This fund of 15,000 crore rupees will aim for expeditious completion of another 1 lakh units. PM Gati Shakti data for private sector. PM Gati Shakti for furthering PPPs and assisting the private sector in sector project planning, access to relevant data and maps from the PM Gati Shakti portal will be provided. গতি শক্তি ডেটা পোর্টাল থেকে প্রাইভেট tourism এজেন্টরা for ডেটা সংগ্রহ করতে employment-led পারবেন। growth. Top 50 tourist destination ট্যুরিজমের sites উপর in আমরা the জোর country দিচ্ছি যাতে will be developed কর্মসংস্থান in তৈরি হয় partnership with states through a challenge mode. Land for building key infrastructure এবং এর will জন্য have to be আমরা provided by রাজ্যগুলির the সঙ্গে states. Hotels in কোলাবোরেট these করব। destinations will be included in the infrastructure harmonized list. The following measures will be taken for facilitating employment-led growth. Organizing intensive skill development programs for our youth, including institutes of hospitality management. Providing mudra loans for homestays. Improving ease of travel and connectivity to tourist destinations. Providing performance-linked incentives to states for effective destination management, including tourist amenities, cleanliness and marketing efforts. And introducing streamlined e-visa facilities along with visa fee waivers for certain tourist groups. এবং কিছু কিছু টুরিস্ট গ্রুপের জন্য আমরা Continuing with ভিসা the ফি emphasis on মকুব করে places দেব। of spiritual and religious significance in the July budget, there will be a special focus on destinations related to the life and times of Lord Buddha. আমরা লর্ড বুদ্ধার Medical জীবন tourism এবং and heal সময়ের in উপর India. Medical tourism and heal in India will be promoted in প্রকল্প তৈরি partnership with the করব। private sector along with capacity building and easier visa norms. ভিসা নর্ম Investing অনেক in সহজ করে innovation. দেয়া হবে। To implement ইনোভেশনে private sector driven research, development and innovation initiatives announced in the July budget, I am now allocating 20,000 crore rupees for this 20,000 কোটি টাকা A deep tech fund of ইনোভেশনের funds will বিনিয়োগে also be ব্যয় করা হবে। explored to catalyze the next generation startups as a part of this initiative. In the next 5 years, পরের under 5 the বছরে PM Research Fellowship Scheme, PM we Research will Fellowship provide Scheme-এ 10,000 fellowships আমরা for 10,000 technological research ফেলোশিপ দেব in IITs প্রযুক্তিগত and রিসার্চ IISc করার জন্য with enhanced যেগুলো financial আইআইটি support. এবং আইআইএসসি তে হবে। The second gene bank with 10 Gene lakh germ bank plasm তৈরি হবে lines will be 10 set up লক্ষ for জাম future দিয়ে food and nutritional security.
This এটা will provide ভবিষ্যতে conservation support to খাদ্য both public সুরক্ষা and দেবে। private sectors for genetic resources. এবং এর জন্য আমরা We will প্রাইভেট start a সেক্টরের উপর national নির্ভর করব। geospatial mission to develop foundational geospatial infrastructure. জিওস্পেশাল and ইনফ্রাস্ট্রাকচারের জন্য Using PM Gati Shakti, this আমরা mission will নজর দেব। facilitate modernization of land records, urban planning, and design of infrastructure projects. A Gyan Bharatam mission for survey, Gyan Bharatam documentation, and conservation of our manuscript heritage with academic institutions, museums, libraries, Academic and private institution, collectors museum, will be undertaken library, to cover more than 1 crore manuscripts. We এরা will set up a national 1 কোটি digital repository ম্যানুস্ক্রিপ্ট of Indian যাতে knowledge ডিজিটালি systems রাখতে for পারে knowledge তার sharing. জন্য আমরা অর্থ Now সংস্থান I করছি। move to exports as the fourth engine. আমাদের We চতুর্থ will set ইঞ্জিন up an হচ্ছে export রপ্তানি। promotion mission আমরা with এক্সপোর্ট প্রমোশন sectoral and মিশন ministerial targets তৈরি করছি। driven jointly by the ministries of commerce, মিনিস্ট্রির জন্য MSME and প্রত্যেকটি finance. দপ্তরের It জন্য will আলাদা আলাদা facilitate টার্গেট easy access থাকবে to export credit, cross-border এবং factoring একই support, সঙ্গে এক্সপোর্ট support to ক্রেডিট MSMEs to tackle রপ্তানির জন্য non-tariff ধার measures in সহজে নেওয়া overseas যাবে। markets. A digital public infrastructure, Bharat Trade Net, ডিজিটাল for পাবলিক international ইনফ্রাস্ট্রাকচার trade will be set ভারত up ট্রেড as নেট a unified platform তৈরি করা হবে for trade documentation এবং and এটা financing solutions. এটা ট্রেড This will ডকুমেন্টেশন যারা complement the রপ্তানি unified করবেন logistics তাদের interface কাজে লাগবে। platform. The BTN will be aligned with international practices. Support will be provided to develop domestic manufacturing capacities for একই our সঙ্গে economy's আমাদের integration with global supply দেশের chains. ভেতরকার Sectors will be ম্যানুফ্যাকচারিং identified বাড়ানোর based on জন্য আমরা objective criteria. অর্থ বরাদ্দ Facilitation groups করছি। with participation of senior officers and industry representatives will be formed for select products and supply সিনিয়র chains. অফিসার এবং Through this, there are Industry- huge opportunities related to Industry 4.0, প্রতিনিধি which নিয়ে needs high skills and talent. আমরা Our youth have একটা both. বডি তৈরি করব যারা Our government will support the দক্ষতা domestic বাড়াতে electronic সাহায্য equipment করবে। industry to leverage this opportunity for the benefit of our youth. A national framework will be formulated as guidance to states for promoting global capability centers in emerging Tier 2 cities. টিয়ার 2 This সিটিতে will suggest measures for enhancing availability of talent and আমরা infrastructure, building bylaw ট্যালেন্ট এবং reforms and ইনফ্রাস্ট্রাকচার mechanisms for মেধা এবং collaboration with পরিকাঠামো industry. দেব। Our government will facilitate upgradation of infrastructure and warehousing for air cargo, including high-value perishable সরকার horticultural produce. Cargo screening and customs protocol will be streamlined and Cargo- made user-friendly. এবং কাস্টমস প্রোটোকলের ব্যাপারে Reforms সরকার as the সাহায্য fuel. করবে। Over the past 10 years, our গত government 10 has বছরে implemented several reforms for সরকার convenience of taxpayers, such as অনেকগুলো faceless সংস্কার assessment নিয়েছে, to taxpayer charter, যেমন 3 faceless faster returns, assessment 4 almost এবং 99% অনেক returns তাড়াতাড়ি being রিটার্ন on এখন হয় self-assessment, and এবং 5 99% scheme. রিটার্ন নিজেরাই করা যায়। Continuing these efforts, I reaffirm the commitment of the tax department to trust আমরা first, scrutinize later. I also বলবো propose to প্রথমে introduce বিশ্বাস the করতে new এবং income তারপরে tax bill next স্ক্রুটিনাইজ week. করতে। I will detail the indirect tax reforms and changes এবার পরোক্ষ indirect কর taxes in Part B. Financial sector reforms. The FDI limit for the insurance Financial sector will reform. be raised from 74 to 100%. এফডিআই This enhanced লিমিট limit 74% will be থেকে available for those 100% companies করা হলো। which invest the entire premium in India. The current guardrails and conditionalities associated with foreign investment will be reviewed and simplified. এবং এখনকার যে নিয়ম আছে সেগুলোকে রিভিউ করা হবে।
The services of India Post Payment Bank will be deepened and expanded in ইন্ডিয়া rural পোস্ট areas. পেমেন্ট ব্যাংকটা গ্রামে ছড়িয়ে দেওয়া হবে NABFID will set up a partial credit enhancement facility for corporate bonds for infrastructure. Public sector banks will develop Grameen Credit Score Framework to serve the credit needs of SHG members and people in rural SHG মেম্বারদের areas. ক্রেডিট A forum for ধারের, regulatory ধার coordination and development দেওয়ার of জন্য pension products will be set up. To আমরা implement the অর্থ earlier announcement on সংস্থান simplifying the করছি। KYC processes, the revamped central KYC KYC registry will be rolled process-টা out in 2025. We will also implement a streamlined system for periodic updating. আমরা পিরিয়ডিক আপডেটিং Requirements and করব procedures for speedy approval এবং of যাতে company mergers will be তাড়াতাড়ি rationalized. The কোম্পানি scope for মার্জারটা fast-track হতে পারে mergers তার will জন্য also আমরা be কিছু widened and the সংস্কার process নিয়ে made আসছি simpler. As proposed in the interim budget, we signed bilateral investment treaties আমরা with two countries in দ্বিপাক্ষিক 2024 to encourage investment treaty sustained foreign সই investment, করেছি and in the দুটি spirit দেশের of সঙ্গে first develop India, the current model BIT will be revamped এবং and made more investor friendly. আমরা আরো বেশি In the ইনভেস্টর last ফ্রেন্ডলি 10 করতে years, চাই আমাদের in several অর্থনীতিকে aspects, including financial and non-financial, our government has demonstrated a steadfast commitment to ease of doing business. ইজ অফ We are ডুইং determined বিজনেস to এর দিকে ensure আমরা নজর that our দিচ্ছি regulations যাতে must সহজে keep ব্যবসা up বাণিজ্য with করা যায় technological innovations and global policy developments. A light touch regulatory framework based on principles and trust will unleash productivity and employment. Through this framework, we will update regulations that were made আমরা under এই ব্যাপারে যে old রেগুলেশন laws. আছে To develop this সেগুলো আবার modern, ভেবে দেখব flexible, people-friendly আরো and বেশি trust-based ফ্লেক্সিবল করব regulatory framework এবং appropriate for সেটা the যাতে 21st century. I আরো propose বেশি বন্ধুত্বপূর্ণ 4 হয় যারা specific ব্যবহার করে measures. A high-level সেটাও আমরা committee দেখব for regulatory reforms এবং will এর be জন্য set up রেগুলেটরি for a রিফর্মের review জন্য of all non-financial sector একটা regulations, হাই লেভেল কমিটি তৈরি হবে certifications, licenses, and permissions. The committee will be expected to make recommendations within a year. The objective is to strengthen trust-based economic governance and take transformational measures to enhance ease of doing business, especially in matters of inspection and compliances. States will be encouraged to join in this endeavor. An investment friendliness index of states will be launched in 2025 to further প্রত্যেকটি the spirit রাজ্য of কতটা competitive বিনিয়োগের cooperative প্রতি federalism. বন্ধুত্বপূর্ণ সেটা নিয়ে একটা Under ইন্ডেক্স the তৈরি Financial হবে Stability and Development Council, a mechanism will be set up to evaluate impact of the current financial regulations and subsidiary instructions. It will also formulate a framework to enhance their responsiveness and development of the financial sector. In the Jan Vishwas Act 2023, more than 180 legal provisions were decriminalized. Our government will now bring up the Jan Vishwas Bill Jan Vishwas 2.0 Bill to decriminalize more than 100 provisions in various laws. I now move to decriminalize করা fiscal হবে policy. In এখন the fiscal July budget, policy I had committed to staying the course for fiscal consolidation. Our আমরা endeavor ফিসক্যাল will be to keep the fiscal কনসলিডেশনের deficit দিকে নজর each year দিচ্ছি such that central government debt remains on a declining path as a যাতে করে percentage of the GDP. কেন্দ্রীয় The roadmap সরকারের for the ধার next 6 years has ক্রমশ been detailed কমে যায়। in the FRBM statement. এফআরবিএম Revised স্টেটমেন্টে estimates দেওয়া for রয়েছে 2024-25. The revised estimate of the total receipts other than borrowings is 31.47 lakh crore rupees, of which the net tax receipts are 25.57 lakh crore rupees. The revised estimate of the total Revised expenditure is estimate গত বছরের 47.16 lakh crore rupees, of which the capital expenditure is about 10.18 lakh crore rupees. The revised estimate of the fiscal
deficit is Deficit 4.8% of the GDP. 4.8%. Budget estimates for 25-26. Fiscal Coming deficit. to 25-26, the total receipts other than borrowings and total expenditure 25-26 are estimated at 34.96 lakh crore rupees and 50.65 lakh crore rupees respectively. The net tax receipts are estimated at 28.37 lakh crore rupees. The fiscal deficit is estimated to be 4.4% of GDP. সামনের বছরে অর্থাৎ To finance 25-26 the fiscal deficit, the net market 4.4% borrowings from dated fiscal deficit securities হবে are আশা করা estimated যাচ্ছে। at 11.54 lakh crore. The balance financing is expected to come from small savings and other sources. The gross market borrowings are estimated at 14.82 lakh crore rupees. I will now move to part B. এবার পার্ট বি, Indirect taxes. পরোক্ষ My কর। proposals relating to customs aim to Customs. rationalize tariff structure and address duty inversion. These will also support domestic manufacturing and value addition, promote exports, facilitate trade, and provide relief to common people. Rationalization of customs tariff structure for industrial goods. As a part of আমরা comprehensive review of customs rate Customs structure tariff আরো announced সহজ in করে দেব। July 2024 budget, I propose to 1. Remove 7 tariff rates. This is over and আমরা above কিছু the 7 tariff tariff rates removed সম্পূর্ণ in বিলোপ করে 23-24 দিচ্ছি। budget. After this, there will be only 8 remaining tariff rates, including zero rate. 2. এর ফলে Apply মাত্র appropriate 8টা cess to ক্ষেত্রে broadly maintain ট্যারিফ effective থাকবে। duty incidence, except on a few items where such incidents will reduce marginally. 3. Levy not more than 1 cess or surcharge. একের Therefore, বেশি I সেস propose নেওয়া to হবে না। exempt social welfare surcharge on Social 82 tariff welfare lines surcharge that are subject to a cess. I shall now take up 82টি ক্ষেত্রে sector-specific proposals. বিলোপ করা হলো। To provide relief to patients, particularly those suffering from cancer, ক্যান্সার rare রোগীদের diseases, জন্য and other severe chronic diseases, এবং I অন্যান্য propose to chronic add রোগীদের 36 জন্য life-saving drugs and medicines to the list of medicines fully exempted from basic custom duty. বেশ কিছু জীবনদায়িনী ওষুধের উপর থেকে সম্পূর্ণ I তুলে নেওয়া also হলো propose to add ট্যারিফ। 6 life-saving medicines to the ছটি list attracting concessional custom duty of 5%. এবং Full ছটি exemption and জীবনদায়িনী ওষুধের concessional উপর duty 5% will also ট্যারিফ রইল। respectively apply on the bulk drugs for manufacture of the above. Specified drugs and medicines under patient assistance programs run by the pharmaceutical companies are fully exempt from BCD, provided the medicines are supplied free of cost to the patients. I propose to add 37 more medicines along with 13 new patient assistance programs. Support to domestic manufacturing and value addition. Critical minerals. In the July 2024 budget, I had fully exempted BCD on 25 critical minerals that are not domestically available. I had also খনিজ reduced পদার্থের উপরে BCD of 2 other ট্যারিফ such কমানো হলো minerals to provide a major fillip to their processing, especially এবং এর by ফলে MSMEs. MSME দের Now, I সুবিধা হবে। propose to fully exempt cobalt powder কোবাল্ট and পাউডার waste, পুরোপুরি the scrap of ট্যারিফ lithium-ion মুক্ত battery, হলো। lead, zinc, Lead, and 12 more zinc, critical minerals. এবং আরো This will help 12টি secure the availability for খনিজ manufacturing in পদার্থের India উপর and promote more ট্যারিফ jobs শুল্ক for our youth. আমদানি শুল্ক তুলে নেওয়া হবে। To promote domestic production of technical textile products such as agro-textiles, medical textiles, and geotextiles at competitive prices, I propose to add 2 more types of shuttle-less looms to the list of fully exempted textile machinery.
I also propose to revise the BCD rate আরো on দুটি knitted ধরনের fabrics টেক্সটাইলের উপর covered by শুল্ক 9 তুলে দেয়া tariff হলো। lines from 10 or 20 to 20% or 115 rupees per kg, whichever is higher. Electronic goods, in line with our Make in India policy and to rectify inverted duty structure, I propose to increase the BCD on interactive flat panel display from 10% to 20% and reduce the BCD to 5% on open cell and other components. In 23-24 budget, for the manufacture of open cells of LCD, LED TVs, I had reduced the BCD on parts of open cells from 5% to 2.5%. To further boost the manufacture of such open cells, the BCD on these parts will now stand exempted. Lithium-ion batteries. To the list of exempted capital goods, I propose to add 35 additional capital goods for EV battery manufacturing and 28 additional capital goods for mobile phone battery manufacturing. This will boost domestic manufacture of lithium-ion batteries, মোবাইল both ফোন for mobile ম্যানুফ্যাকচারারদের phones কিছু সুবিধা and দেওয়ার for জন্য electric vehicles. Shipping sector, আমদানি শুল্ক considering that প্রত্যাহার করা shipbuilding has a হলো। long gestation period, I propose to continue the exemption of BCD on raw materials, components, consumables or parts for the manufacture of ships for another 10 years. আরো 10 বছরের জন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে ট্যারিফ রেখে দিলাম। I also propose the same dispensation for shipbreaking to make it more competitive. Telecommunication. To prevent classification disputes, I propose to reduce the BCD from 20% to 10% on carrier-grade Ethernet switches to make it at par with non-carrier-grade Ethernet কিছু কিছু switches. ক্ষেত্রে Export promotion. আমদানি শুল্ক To 20 facilitate থেকে exports of 10% করা হলো। handicrafts, I propose to extend the time period for export from 6 months to 1 year, further extendable by another 3 months if required. I also propose to add 9 items to the list of duty-free inputs. Leather sector. I propose to fully exempt BCD on wet blue leather ওয়েট ব্লু লেদারের উপর আমদানি শুল্ক for domestic value প্রত্যাহার করা addition হলো। and employment. I also propose to exempt crust leather from 20% export duty to facilitate exports by small tanners. Marine products. To enhance India's competitiveness in the global seafood market, I propose to reduce BCD from 30% to 5% on frozen fish paste, surimi, for manufacture and export of its analog products. I also propose to reduce BCD from 15% to 5% on fish hydrolysates for manufacture of fish and shrimp feed. In July 2024 budget, to promote development of domestic MROs for aircraft and ships, I had extended the time limit for export of foreign origin goods that were imported for repairs from 6 months to 1 year and further extendable by 1 year. I now propose to extend the same dispensation for railway goods. Time limit for provisional assessment. Presently, the Customs Act 1962 does not provide any time limit to finalize provisional assessments, leading to uncertainty and cost to trade. As a measure of promoting ease of doing business, I propose to fix a time limit of 2 years, extendable by a year, for finalizing the provisional assessment. 2 বছর এবং যেটা আরো 1 বছর I বাড়ানো propose to যাবে। introduce a new provision that will enable importers or exporters, after clearance of goods, to voluntarily declare material facts and pay duty with interest but without penalty. This will incentivize voluntary compliance. However, this will not apply in cases where department has already initiated
audit or ইন্টারেস্টটা চাইবো কিন্তু পেনাল্টিটা মুকুব করে দেব কিন্তু যেসব ক্ষেত্রে to better plan their imports I propose to extend the time limit for the end use of imported inputs in the relevant rules from 6 months to 1 year. This will provide operational flexibility in view of cost and uncertainty of supply. Further, such importers will now have to file only quarterly statements instead of a monthly statement. I now come to my direct tax proposals. In direct tax proposal, I have briefly underlined taxation reforms as one of key reforms to realize our vision of Viksit Bharat. In respect of criminal law, our government had earlier ushered in Bharatiya Nyaya Sanhita, replacing Bharatiya Danda Sanhita. I am happy to inform this August House and the country that for new income tax bill will carry forward the same spirit of Nyaya in its drafting as well. The new bill will be clear and direct in text with close to half of the present law in terms of both chapters and words. It will be simple to understand for taxpayers and tax administrators, leading to tax certainty and reduced litigation. Reforms, however, are not a destination. They are means to achieve good governance for our people and economy. Providing good governance primarily involves being responsive. The Tirukural captures this in verse 542, which reads, Vanoki varum ulagallam, mannavan kol noki varum kudi. Meaning, just as the living beings live expecting rains, citizens live expecting good governance. Our government is committed to keeping an ear to the ground and a finger on the pulse and responding while balancing our national building efforts. Nation building efforts. The following measures will detail just how our government will, under the guidance of PM Modi, has taken steps to understand and address. I repeat that sentence, sir. The following measures will detail just how our government, under the guidance of PM Modi, has taken steps to understand and address the needs voiced by our citizens. My tax proposals are guided by this spirit. The objectives of my proposals are as follows. Personal income tax reforms with special focus on middle class. Rationalization of TDS and TCS for easing difficulties. Encouraging voluntary compliance. Reducing compliance burden. Ease of doing business, employment and investment. I will come to my proposal on personal income tax towards the end. TDS and TCS, rationalization for easing difficulties. I propose to rationalize tax deduction at source, TDS, by reducing the number of rates and thresholds above which TDS is deducted. Further, threshold amounts for tax deduction will be increased for better clarity and uniformity. The limit for tax deduction on interest for senior citizens is being doubled from the present 50,000 rupees to 1 lakh rupees. Senior citizenদের জন্য 50,000 থেকে বাড়িয়ে 1 লাখ টাকা অবধি ইন্টারেস্ট ইনকামের উপর ট্যাক্স থাকবে না। For TDS on rent is being increased to 6 lakh rupees. This will reduce রেন্টের উপর 6 লক্ষ টাকা অবধি reduce the number of transactions liable to TDS, thus benefiting small taxpayers receiving small payments. The threshold to collect tax at source, the TCS, on remittances under RBI's liberalized remittance scheme, the LRS, is proposed to be increased from 7 lakh
to 10 lakh. TCS I 7 also লক্ষ propose থেকে to remove 10 লাখে TCS on remittances for বাড়ানো হলো education remittance purposes, ওপরে। where such remittances is out of a loan taken from a specified financial institution. Both TDS and TCS are being applied on any transaction related to sale of goods. To prevent such compliance difficulties, I propose to omit the TCS. I also propose that the provisions of the যেখানে higher TDS TDS এবং deduction will TCS now আছে, apply সেখানে আমরা only TCS টা বাদ in দিলাম। non-PAN cases. In July 2024, the delay for payment of TDS up to the due date of filing statement was decriminalized. I propose to provide the same relaxation দেরি to করলে TCS সেটাকে provisions as ক্রিমিনাল well. অফেন্স বলে গণ্য করা হবে না। The government under the leadership of Prime Minister Modi believes in Sabka Saath, Sabka Vikas, Sabka সবকা Vishwas সাথ and সবকা Sabka বিকাশ Prayas. আমাদের In line প্রধানমন্ত্রী with মনে this, করেন we এবং brought তার in updated return facility in Guidance 2022 for voluntary compliance by আমরা- taxpayers who had omitted to report their correct income. Our trust in taxpayers was proved right. Nearly আমরা 90 lakh taxpayer-দের উপর taxpayers আমাদের বিশ্বাস রাখবো। voluntarily updated their incomes by paying additional 90 tax. লক্ষ taxpayer Taking this trust further, অ্যাডভান্স ট্যাক্স I দিয়েছেন। now propose to extend the time limit to file updated returns for any assessment year from the current limit of 2 years to 4 years. এখন 4 বছর অবধি I propose to reduce the tax compliance দেওয়া যাবে। burden for small charitable trusts and institutions by increasing their period of registration from 5 years to 10 years. It is also proposed that disproportionate consequences do not arise for minor defaults such as incomplete applications filed by charitable entities. Presently, taxpayers can claim the annual value of self-occupied properties as nil only on the fulfillment of certain conditions. Considering the difficulties faced by taxpayers, it is proposed to allow the benefit of 2 such self-occupied properties without any condition. To streamline the process of transfer pricing and to provide an alternative to yearly examination, I propose to introduce a scheme for determining arm's length price of international transaction for a block period of 3 years. This will be in line with global best practices. Transaction with a view to reduce litigation and provide certainty in international taxation, the scope of safe harbor rules is being expanded. A number of senior and very senior citizens have very old national savings schemes accounts. As interest is no longer payable on such accounts, I propose to exempt withdrawals made from NSS by individuals on or after 29th August 2024. I am also proposing to allow similar treatment to NPS Vatsalya accounts as is available to normal NPS accounts subject to overall limits. In my speech in July 2024, I promised that all processes, including giving effect to appellate orders, shall be digitalized and made paperless. Over the next 2 years. So I'm happy to announce that digitalization is being made operational now. In July 2024, we brought in the Vivad Se Vishwas scheme to resolve income tax disputes pending in appeal. The scheme has received a great response, with nearly 33,000 taxpayers having availed of the scheme to settle their disputes. I have a few proposals to promote investment and employment. Investment এবং employment It বাড়ানোর is জন্য proposed to কয়েকটা provide প্রকল্প a presumptive taxation regime for non-residents who provide services to a resident company
that is establishing যারা or operating non-resident an electronics manufacturing facility. I further propose to introduce a safe harbor for tax certainty for non-residents who store components for supply to specified electronics manufacturing units. Electronics manufacturing Presently, units the tonnage tax scheme is available only to sea-going ships. The benefits of existing tonnage tax scheme are proposed to be extended to inland vessels registered under the Indian Vessels Act 2021 to promote inland water transport in the country. Extension for incorporation of startups. We continue to support the Indian startup ecosystem. I propose to extend the period of incorporation by 5 years to allow the benefit available to startups which are incorporated before 1/4/2030. In order to attract and promote additional activities in the IFSC, I am inter alia proposing specific benefits to ship leasing units, insurance offices and treasury centers of global companies which are set up in IFSC. Further, to claim benefits, the cut-off date for commencement in IFSC has also been extended by 5 years to 31/3/2030. Category 1 and Category 2 AIFs are undertaking investments in infrastructure and other such sectors. I propose to provide certainty of taxation to these entities on the gains from securities, to promote funding from sovereign wealth funds and pension funds to the infrastructure sector. I propose to extend the date of making an investment by 5 more years up to 31st March 2030. Tax regime. Personal income tax reforms with special focus on middle class. Income tax reform, democracy, demography and demand are the key support pillars in our journey towards Vikasit Bharat. The middle class provides strength for India's growth. This government, under the leadership of Prime Minister Modi, has always believed in the admirable energy and ability of the middle class in nation building. In recognition of their contribution, we have periodically reduced their tax burden. Right after 2014, the nil tax slab was raised to 2.5 lakhs rupees, which was further raised to 5 lakh rupees in 2019 and to 7 lakh rupees in 2023. This is reflective of our government's trust on the middle class taxpayers. I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. 12 লক্ষ টাকা অবধি কোনো আয়কর লাগবে না। So, average income of 1 lakh per month, other than the special rate income such as capital gains. Under the new regime, যার 1 লক্ষ টাকা মাসে ইনকাম 12.75 lakh for salary taxpayers due to the standard deduction of 75,000. Slabs and rates are being changed across the board to benefit all taxpayers. The new structure will substantially reduce the taxes of the middle class and leave more money in their hands, boosting household consumption, savings and investment. In the new tax regime, I propose to revise tax rate structures as follows. 0 to 4 lakh rupees nil, 4.8 lakh rupees to 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%,
20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees 30%. 24 লক্ষের উপরে 30% ট্যাক্স দিতে হবে। Taxpayers up to 12 lakh of normal income other than special rate income such as capital gains. I read that again. To taxpayers up to 12 lakh of income 12 lakh other টাকা than অবধি special rate income such as capital gains, tax ছাড়া rebate is being provided in addition to the benefit due to slab rate reduction in such a manner that there is no tax payable by them. The total tax benefit of slab rate changes and rebate at different income levels can be illustrated with a few examples. A taxpayer in the new regime with an income of 12 lakh rupees will get a benefit of 80,000 rupees in tax, which is 100% of tax payable as per the existing rates. A person having income of 18 lakh rupees will get a benefit of 70,000 rupees in tax. That is 30% of tax payable as per existing rates. A person with an income of 25 lakh gets a benefit of 1,10,000 rupees. That is 25% of his tax payable as per existing rates. Details of my tax proposals are given in the annexure. As a result of these proposals, Honorable Speaker, sir, revenue of about 1 lakh crore in direct taxes and 2,600 crores in indirect taxes will be foregone. Mr. Speaker, sir, with this, I commend the budget to this august House. এর ফলে আমাদের আয়কর বাবদ আদায় কমে যাবে, এই বলে আমি আমার বাজেট পার্লামেন্টে পেশ করছি। आइटम नंबर 2, श्रीमती Nirmala Sitharaman. Sir, with your permission, I rise to lay on the table the following statements under Section 3(1) of the Fiscal Responsibility and Budget Management Act 2003. Medium-term fiscal policy cum fiscal policy strategy statement and macroeconomic framework statement. Item number 3, Srimati Nirmala Sitharaman. Sir, with your permission, I rise to move for leave to introduce the Finance Bill 2025. Finance Bill अभी पार्लियामेंट में पेश करছি। पुनर्स्थापित करने की अनुमति प्रदान की जाए। जो सदस्य इसके पक्ष में हाँ कहें, जो सदस्य विरोध में ना कहें, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में अनुमति प्रदान की जाती है। माननीय मंत्री जी विधेयक को पुनर्स्थापित करें। Sir, I introduce the bill. थैंक यू। सभा की कार्रवाई सोमवार दिनांक 3 फरवरी 2025 को प्राप्त 11 बजे तक के लिए स्थगित की जाती है। বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং একেবারে বেতনভোগ মধ্যবিত্তদের জন্য বড় চমক রয়েছে। একেবারে 12 লক্ষ টাকা পর্যন্ত মাসিক আয়, সেখানে কিন্তু কোনো রকম ট্যাক্স দিতে হচ্ছে না। আয়কর ছাড় 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর শূন্য, বার্ষিক আয়কর বার্ষিক 12 লক্ষ টাকা পর্যন্ত রোজগারে আয়কর ছাড় সম্পূর্ণ। শূন্য থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু একেবারে কোনো রকম ট্যাক্স দিতে হচ্ছে না। অর্থাৎ মধ্যবিত্ত যারা বেতনভোগী রয়েছেন তাদের জন্য অত্যন্ত সুখবর। 12 লক্ষ টাকা থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় 15% হারে দিতে হবে ট্যাক্স। 16 লক্ষ থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় 20% হারে ট্যাক্স দিতে হবে। 20 লক্ষ থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় ট্যাক্স দেওয়ার পরিমাণ 25% এবং 24 লক্ষের বেশি যাদের বার্ষিক রোজগার তাদের দিতে হবে 30% পর্যন্ত ট্যাক্স। অর্থাৎ একেবারে উদাহরণ হিসাবে দেখিয়ে দিয়েছেন নির্মলা সীতারামন যে 12 লক্ষ টাকা পর্যন্ত যার বার্ষিক আয় অন্তত 80,000 টাকা কর ছাড় তিনি পাচ্ছেন। 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় কোনো কর দিতে হচ্ছে না, আয়কর ছাড়। বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। বছরে 24 লক্ষ টাকার বেশি আয় যার তাকে দিতে হবে 30% পর্যন্ত ট্যাক্স। 12 থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত যার আয় 15% হারে, 16 লক্ষ থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত
বার্ষিক আয় যার তাকে 20% পর্যন্ত ট্যাক্স দিতে হবে, 20 থেকে 24% পর্যন্ত 25% হারে ট্যাক্স দিতে হবে। নিউ রেজিমের ক্ষেত্রে কিন্তু 24 লক্ষের ওপরে একেবারে 30% হারে আয়কর ছাড়। অর্থাৎ বড়সড় ঘোষণা একেবারে 2025-26-এর জন্য যে বাজেট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেখানে একেবারে মধ্যবিত্ত চাকরিজীবী তাদের জন্য অত্যন্ত সুখবর। 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়, সেখানে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, ট্যাক্সের ছাড়, আয়কর মুকুব করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর ফলে আয়কর বাবদ সরকারের ভাড়ার কিছুটা কম ভরবে, এমনটাও মন্তব্য তিনি করেছেন। 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়, কোনো কর দিতে হচ্ছে না। 12 লক্ষ টাকা থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে 15% হারে, 16 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত 20% হারে ট্যাক্স দিতে হবে, 20 থেকে 24 লক্ষ টাকা বার্ষিক রোজগার যাদের, তাদের 25% হারে ট্যাক্স দিতে হবে, এবং 24 লক্ষের বেশি যাদের বার্ষিক রোজগার 30% হারে তাদেরকে ট্যাক্স দিতে। বছরে যাদের 12 লক্ষ টাকা আয় তাদের 80,000 টাকা পর্যন্ত সাশ্রয় হচ্ছে, তারা ছাড় পাচ্ছেন 80,000 টাকা। 18 লক্ষ টাকা যাদের বার্ষিক আয় 70,000 টাকা পর্যন্ত ছাড় তারা পাচ্ছেন। 25 লক্ষ টাকা বার্ষিক আয় যার হবে তার ক্ষেত্রে 1,10,000 টাকা সাশ্রয়ের সুযোগ। একেবারে পরিষ্কার করে দিয়েছেন ট্যাক্স রেজিম, এবং সেখানে বড়সড় ছাড় দিয়েছেন মধ্যবিত্তদের জন্য। বাজেটে বড়সড় সুবিধা, এবং ইতিমধ্যেই কিন্তু একেবারে মধ্যবিত্তের জন্য বড়সড় সুবিধার ঘোষণা ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের, যেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন বার্ষিক 12 লক্ষ টাকা পর্যন্ত যার আয় থাকবে তাকে কোনো কর দিতে হচ্ছে না। 12 লক্ষ থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত যার আয় তাকে দিতে হচ্ছে 15% হারে কর। 16 লক্ষ থেকে 20 লক্ষ টাকা যার আয় তিনি দেবেন 20% হারে কর। 20 থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় কর দিতে হবে 25% হারে। 24 লক্ষ টাকার বেশি যাদের রোজগার তাদের দিতে হবে 30% হারে কর। অর্থাৎ মধ্যবিত্ত চাকরিজীবী তাদের জন্য কিন্তু বড়সড় খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি পরিষ্কার বলছেন যে আয়করে এই ছাড় নিঃসন্দেহে সরকারের ভাড়ারের ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়লেও তিনি একেবারে মধ্যবিত্তের কথা মাথায় রেখে এবারের এই আয়কর সাজেস্ট করলেন। পরিষ্কার জানিয়ে দিচ্ছেন আগামী সপ্তাহে নতুন আয়কর বিল আসবে, তবে যারা একেবারে নিম্ন এবং মধ্যবিত্ত চাকরিজীবী তাদের জন্য বড়সড় সুখবর। ইতিমধ্যেই স্ট্যান্ডার্ড ডিডাকশন কিন্তু 50 থেকে 75,000 হয়েছে, এবং তার পাশাপাশি যাদের বার্ষিক আয় 12 লক্ষ টাকা অবধি তাদেরকে ট্যাক্স বাবদ কোনো টাকা দিতে হচ্ছে না, এবং 12 লক্ষ টাকা যাদের বার্ষিক আয় সেক্ষেত্রে 80,000 টাকা ছাড় তারা পাচ্ছেন, সাশ্রয় তারা করছেন। আমি আলোচনায় আসবো, অর্ঘমিত্র আমার সঙ্গে রয়েছেন, আমি আলোচনা শুরু করবো। অর্ঘবাবু, নিঃসন্দেহে মধ্যবিত্তের জন্য একটা বড়সড় ভালো ঘোষণা বলা যেতে পারে। অনেক বছর পর বোধহয় আশা পূরণ করলেন কেন্দ্র অর্থমন্ত্রী। না, ইদানিংকালে কেন কোনো কালেই মধ্যবিত্তের যে পার্সোনাল ট্যাক্স রিলিফ, এরকম রিলিফ আমি দেখিনি, আমার জ্ঞান তো নয়। এবং যেটা সবচেয়ে বড় কথা এক্ষুনি কুসুমিকা বলল, 12 লক্ষ টাকা অবধি যাদের আয়, ক্যাপিটাল গেনের যে স্পেসিফাইড রেট সেটা ছাড়া উনি বলেছেন। তো 12 লক্ষ টাকা যাদের ইনকাম, এই যে প্রেজেন্ট ট্যাক্স স্ল্যাবটা উনি ঘোষণা করেছেন, তাতে তাদের ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে 80,000 টাকা। সেই সঙ্গে তিনি এটাও ঘোষণা করেছেন, অ্যাকচুয়ালি 87A বলে একটা সেকশন আছে যেখানে ট্যাক্স রিবেট পাওয়া যায়, যে সেই 87A-তে এবারে ওই 80,000 টাকা ট্যাক্স রিবেট পাবে। তাহলে কি দাঁড়ালো, 12 লক্ষ টাকা অবধি যাদের বার্ষিক আয় পার্সোনাল ট্যাক্সে, ডেফিনেটলি তারাকে আমরা মধ্যবিত্তই বলবো, তো তাদের যে ট্যাক্স দেও হয় 80,000 টাকা সেটাও দিতে হবে না। সেই জন্যে তিনি বলছেন যে 12 লক্ষ টাকা অবধি যাদের আয় তাদের কোনো ট্যাক্স দিতে হবে না, এটা বাদ দিয়ে 87-এর বেনিফিটটা নিয়ে। এবং তারপরেও 12 লক্ষর পর থেকেও মোটামুটি 24 লক্ষ অবধি যাদের আয় তাদেরও বিভিন্ন স্ল্যাবে অনেকটা তিনি ছাড় দিয়েছেন, যেটা এক্ষুনি আমরা শুনলাম 4 লক্ষ থেকে 8 লক্ষ
সেটা এখন হবে 5%, 8 থেকে 12 হবে 10%, 12 থেকে 16 হবে 15%, 16 থেকে 20 হবে 20%, 21 থেকে 24 হবে 25%, এবং 24-এর ওপরে 24 লাখের ওপরে হলে 30%। বাই দ্য ওয়ে 25% আগে ছিল না, এটাও উনি একটা নতুন এই 15 থেকে এই 20 থেকে 30 মধ্যিখানে একটা স্ল্যাব আনলেন, এবং তাতে উনি একটা আমরা হিসেব করব, কারণ এখন তো আমাদের সময় পাইনি। তবে আমি একটু বিরত করি একটুখানি, যদি একদম মানে সাধারণ মানুষের জন্য আমাদের বোঝার সুবিধার জন্য আপনি একটু বলে দেন, এই যে 0 থেকে 12 লাখ পর্যন্ত আমাদের আয়কর একেবারে মুক্ত হয়ে গেল, কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, কিন্তু তার মধ্যে 4 থেকে 8 লাখের মধ্যে তিনি একটা 5%-এর কথা বলেছেন, তাহলে এই 12 লাখ পর্যন্ত এই হিসেবটা যদি বুঝিয়ে দিচ্ছি। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে 12 লাখ অবধি যাদের আয় তাদের কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু 12 লাখের ওপরে যাদের আয়, ঠিক আছে, তো তাদের জন্য এই স্ল্যাবগুলো রয়েছে। 4 থেকে 8 5%, 8 থেকে 16, 8 থেকে 12 10%। তো আমার যদি ধরুন 15 লক্ষ টাকা ইনকাম হয়, আমি এই স্ল্যাব অনুযায়ী যাব, কিন্তু 12 লক্ষ টাকা অবধি যাদের আয় উনি বলছেন এই স্ল্যাব অনুযায়ী তাদের ইনকাম ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে 80,000 টাকা। সাইমালটেনিয়াসলি উনি বলছেন যে এই যাদের 12 লক্ষ টাকা অবধি আয় তারা এই যে 80,000 টাকা তাদের ইনকাম ট্যাক্স লায়াবিলিটি, তার জন্য একটা রিবেট পাবে। অতএব 80,000 টাকাও আর দিতে হচ্ছে না, 80,000 টাকাও তাকে আর দিতে হবে না, আদারওয়াইজ দিতে হতো এই স্ল্যাব অনুযায়ী। কিন্তু এটা যাদের 12-র ওপরে আয় তারা এই রিবেটটা পাবে না। এবং তিনি আরেকটা হিসেব, আমরা হিসেব করব, কিন্তু উনি স্পিচের মধ্যেই বলছিলেন, আমি যেটা লক্ষ্য করলাম, যেটা লিখলাম, যে যার 12 লক্ষ টাকা অবধি আয় তাকে তো ট্যাক্স দিতে হচ্ছে না, যাদের 18 লক্ষ টাকা, একটা এক্সাম্পল উনি দিলেন, 18 লক্ষ টাকা যাদের আয় তার ইনকাম ট্যাক্স দাঁড়াবে 70,000 টাকা, যেটা আজকে যে ট্যাক্সটা উনি দিচ্ছেন না, ডিডাকশন পাবেন না। এই যে আজকে যে 70,000 টাকা ইনকাম এখন, না 18 লক্ষ টাকা অবধি যাদের আয় তাদের ট্যাক্স দাঁড়াচ্ছে 70,000 টাকা। না, তাহলে উনি 70,000 টাকা সাশ্রয় করছেন। 12 লক্ষ টাকা যদি হয়, উনি উদাহরণ যেটা দিচ্ছেন, 80,000 টাকা তিনি সাশ্রয় করবেন, যদি 18 লক্ষ টাকা হয় তাহলে তিনি 70,000 টাকা সাশ্রয় করবেন, 25 লক্ষ টাকা যদি হয় তাহলে 1,10,000 টাকা। আমি একটু বলে দিই, 70,000 টাকা তার সাশ্রয় হবে, যেটা এখন যে ট্যাক্সটা দিচ্ছেন তার থেকে 30% কম, 30% তাদের ট্যাক্স কমে গেল। বেশ। তারপরে যেটা 24 লক্ষ বোধ হয়, যেখানে 25 লক্ষ টাকা, যেখানে 1,10,000 টাকা সাশ্রয় হলো, যেটা আজকে যে ট্যাক্সটা দিচ্ছেন তার থেকে 25% কম। বেশ, আমি একবার অভিরূপ বাবুর কাছে আসি। অভিরূপ, আপনি পুরো বাজেটটাই পড়লেন, বাজেটটা শুনলেন, আপনি আমাদের ব্যাখ্যাও করে দিলেন। আপনি যদি আমাকে একটা জিনিস একটুখানি ভেঙে বলেন, উনি যেমন বলছেন যে 0 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও দুটো ভাগের কথা বলছেন, 4 থেকে 8 লক্ষ পর্যন্ত 5%, 8 থেকে 12 লক্ষ পর্যন্ত 10%, তারপর বলছেন 0 থেকে 12 লক্ষ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। তাহলে এই ছোট ভাগটা কিসের? না, এটা হচ্ছে আমি যেটা বুঝতে পারছি যতটা, যে 12 লক্ষ টাকার ওপরে যে অংশটা থাকছে আয়ের, মানে কেউ যদি 12 লক্ষ টাকার বেশি আয় করে, ধরে যাক 15 লক্ষ টাকা আয় করছে, তাহলে ওই বাড়তি 3 লক্ষ টাকার উপরে মানে তিনি প্রথম স্ল্যাবটাতে পড়ছে। আচ্ছা, তার মানে উনি 0 থেকে 4 এর মধ্যে, 8 এর মধ্যে সেইটাকে ফেলছেন। না, তাও না, এটা ভুল বললাম। 12 লক্ষ ব্যাখ্যাটা যদি আমরা ভাবতে পারি, বলুন তো কোন চার্টটা ব্যাখ্যাটা ভালো বলতে পারি, তাহলে ব্যাপারটা হচ্ছে যে ধরে নাও তোমার আজকে পর্যন্ত আয় 12 লক্ষ টাকা, ইনক্রিমেন্ট হলো, তোমার আয় হলো 12,10,000 টাকা। তুমি আর এই সাশ্রয় আর ছাড় গুলিয়ে ফেললে হবে না। 87A হচ্ছে সাশ্রয় দেয়, ট্যাক্স ছাড় দেয় না। 12,10,000 টাকা মানে হচ্ছে তোমাকে 4 থেকে 8 লক্ষ টাকায় 5% দিতে হচ্ছে, 8 থেকে 12 লক্ষ টাকার জন্য 10% দিতে হচ্ছে, এবং 12 লক্ষ থেকে 12,10,000 এই 10,000 টাকার জন্য 15% দিতে হচ্ছে। অঙ্ক সিম্পল। বারবার যেটা আমাদের বুঝতে হবে, এটা বাংলার অভিধানের একটুখানি সীমাবদ্ধতা, যে এক্সেমশন আর রিবেট দুটোরই মানে হয়ে যাচ্ছে ছাড়। সাশ্রয় আর ছাড় গুড়িয়ে ফেললে হবে না, এটা হচ্ছে গিয়ে বেসিক মিনিমাম থিং।
আরেকবার যদি আমি এটাকে বোঝাতে চাই, সেটা হচ্ছে আচ্ছা ধরে নি ফর এক্সাম্পল কারোর রোজগার 14 লক্ষ টাকা পার অ্যানাম, ভেরি গুড, তাহলে তার হবে হচ্ছে কি 0 থেকে 4 লাখ পর্যন্ত 0 টাকা, 4 লক্ষ থেকে 8 লক্ষ টাকা 5% মানে হচ্ছে 4 5 20,000 টাকা, 8 লাখ থেকে 12 লাখ হচ্ছে 10% মানে হচ্ছে 40,000 টাকা, 40 প্লাস 20 60,000 টাকা, 12 থেকে 2 লাখ মানে 12 থেকে 14 লাখ হচ্ছে 2 লাখ, 2 লাখের জন্য 15% মানে 30,000 টাকা। এই তিনটেকে যদি তুমি যোগ করো, এটা তার ট্যাক্স লায়াবিলিটি, দ্যাটস ইট। এর উপরে কি অ্যাপ্লিকেবল হবে 70A? 70 না, 87A যেটা বলা হলো সেটা একমাত্র আগে এটা 7 লাখ পর্যন্ত ছিল নতুন ট্যাক্স রেজিমে, এবং পুরনো ট্যাক্স রেজিমে 5 লাখ পর্যন্ত ছিল। মানে কেউ যদি ধরে নাও তোমার যারা সহায়ক আছে তার যদি বার্ষিক সিটিসি 5 লক্ষ টাকা থাকে এবং সে যদি 80C সব ছাড়গুলো সে এনজয় করতে চায়, তাহলে সে 5 লাখ টাকা পর্যন্ত 87A তে রিবেট পেত। তার আয় যদি 5,01,000 টাকা হয়, তাহলে সে এই রিবেটের জন্য লায়াবেল নয়। ওকে, নিউ রেজিম যদি হতো, সেটা এতদিন ছিল 7 লাখ টাকা, এখন সেটা বেড়ে হয়েছে 12 লাখ টাকা, এইটুকুই পার্থক্য। এবার ছাড় এবং রিবেটের ভেতর, যেহেতু আমি আবার বললাম বাংলার অভিধানের একটা সীমাবদ্ধতা আছে, এই দুটোকে আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করি, which is not true। একদম। আমি দেবাশিস দার কাছে আরো একবার বুঝতে চাইবো, অবশ্যই অধ্যাপক দেবাশিস সরকার আমাদের আরো একটু ভালো করে বুঝিয়ে দেবেন যে ধরুন যাদের হচ্ছে রোজগার 12 লক্ষ টাকা পর্যন্ত, তাহলে তারা কি কি সুবিধা পাচ্ছেন? 12 লক্ষ টাকা পেরোনো ধরুন 13 লক্ষ টাকা, তাহলে তাদের জন্য কি ব্যবস্থা? না, আমি একদম কুসুমিতা অন্য জায়গায় একটু কথাটা বলছি এই কারণে, যেটাকে নিয়ে আমরা চুলচেরা আলোচনা করছি, আমিও তার মধ্যে পড়ি। হ্যাঁ, মধ্যবিত্ত, ফলে সেখানে যে ছাড় এসছে তাতে সবার মতন আমিও ভীষণ খুশি আর কি। স্বাভাবিকভাবে আমার রিয়েল ইনকামটা একটু ভালো কমফোর্টেবল জায়গায় চলে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে যখন উনি বাজেটটা পেশ করছেন, তখন কিন্তু একটা ম্যাক্রো ফ্রেমওয়ার্ককে ম্যাক্রো ইস্যুতে দাঁড়িয়ে বাজেট পেশ করছেন। কেন উনি এই এক্সামশনটা দিলেন, আমার আলোচনাটা এখানে করতে চাইছে। উনি এক্সামশনটা দিলেন এই কারণে যে গত 10টা বছর ধরে দফায় দফায় চেষ্টা করা সত্ত্বেও বাজারে ডিমান্ড বাড়ানো যাচ্ছে না। এই যাদেরকে নিয়ে আমরা আলোচনা করছি, তারা ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে মাত্র 1 কোটি মানুষ, যাদেরকে নিয়ে আমরা এই আলোচনাটা করছি। এদের হাতে কিছুটা যদি আমি পারচেস পাওয়ার বাড়ানো যায়, তাহলে বাজারে একটা ডিমান্ড ক্রিয়েট হবে। একেবারে এই জায়গা থেকে দিয়েছেন এবং যারা পাচ্ছেন তারা খুশি হচ্ছেন। প্রশ্নটা অনেক সিরিয়াস। আমি আশা করেছিলাম, মানে আমার মতন একজন সামান্য অর্থনীতির ছাত্র আশা করেছিল দুটো জায়গায়, এই জায়গাটা সেটা নয়। একটা জায়গা হচ্ছে যেটাকে আমরা বলি কর্পোরেট ট্যাক্স। কারণ 10 বছরে ভারতবর্ষের যেটা 1 নম্বর ফিচার, সেটা হচ্ছে সমস্ত রিসোর্স কনসেন্ট্রেট করে গেছে সামান্য 1% মানুষের কাছে। তীব্র বৈষম্য বেড়েছে। ফলে এই জায়গাটাকে যদি রেকটিফাই না করা যায়, তাহলে সামগ্রিকভাবে শুধু মধ্যবিত্তের হাতে ট্যাক্স স্ল্যাবের কিছু রিসাফল করে বাজারের ডিমান্ডকে কিন্তু ইনক্রিজ করা যাবে না। ফলে কর্পোরেট ট্যাক্সের ওখানে কীরকমভাবে বিশেষ শতাংশের পরিবর্তন করছে লক্ষ্য রাখা হয়েছিল। আমরা সেখানে পরিবর্তন দেখলাম না, যেটা ভীষণভাবে আশা করা গেছিল এই কারেকশনের জন্য এবং অর্থনীতির প্রয়োজনের জায়গা থেকে। সেটা হচ্ছে এই যে স্ল্যাবগুলো রয়েছে না, তার মধ্যে নতুন স্ল্যাবকে যুক্ত করা, এবং যেখানে যে স্ল্যাবগুলোর সাথে আমরা অভ্যস্ত, আজকে সেই স্ল্যাবগুলো অপরিবর্তিত রয়েছে। ট্যাক্স রেটে চেঞ্জ হয়েছে, ট্যারিফ স্ট্রাকচারে চেঞ্জ হয়েছে, কিন্তু ওখানে নতুন স্ল্যাব যুক্ত হওয়া দরকার ছিল। ওই যে আমরা অ্যাবাভ বলে ওপেন করে দিচ্ছি, ওইখানে কিন্তু কনসেন্ট্রেশন অফ রিসোর্স হচ্ছে, এবং সেই জায়গায় যদি ট্যাক্স কালেকশন না বাড়ে, বিশেষ ট্যাক্স ইম্পোজ করে যদি সেখান থেকে রেভিনিউ সরকার না বাড়াতে পারে, তাহলে কিন্তু শুধু বৈষম্য কমানো নয়, বাজারে চাহিদা তৈরি করার জন্য। এটা 1 কোটি পপুলেশন, তাকে আমরা এত আলোচনা করছি, এই জায়গায় কিন্তু মিট করা সম্ভব। একদম একদম। আমি অর্ঘদার কাছে আরেকবার এই ট্যাক্সের বিভাজনটা বুঝতে চাইব। অর্ঘদা, না, উনি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন, তবুও আমি আরেকবার বলছি যে অর্থমন্ত্রী যেটা বললেন, 12 লক্ষ টাকা অবধি যাদের আয়, তাদের কোনো আয়কর দিতে হবে না। স্ল্যাবগুলো যেটা আছে, এটা কিন্তু সম্পূর্ণ নিউ রেজিমের জন্য, উনি ওল্ড রেজিমের কোনো কথা বলেননি। তো 0 থেকে 4 লাখ নীল কোনো লায়াবিলিটি আসে না। এটা হচ্ছে সাধারণভাবে যে ট্যাক্স স্ট্রাকচারটা উনি আজকে দিয়েছেন। 4 থেকে 8 লাখের জন্য 5%, এই 4 লাখের উপরে 5%। 8 থেকে 12
10%, 12 থেকে 16 15%, 16 থেকে 20 20%, 20 থেকে 24 25% এবং 24 লাখের উপরে হলে 30%। এর উপরে যা সারচার্জ বা যেগুলো আগে ছিল শেষ, সেগুলো নিয়ে উনি কিছু বলেননি, তার মানে অপরিবর্তিত। তো এখন এই যে স্ট্রাকচারটা উনি বললেন যে চেঞ্জ হলো ট্যাক্স স্ল্যাবগুলো, তাতে হিসেব করলে দেখা যাবে যে 12 লক্ষ টাকা অবধি যার ইনকাম, তার ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে 80,000 টাকা। এখানে একটা সেকশন আছে যেটা ট্যাক্স রিবেট বলে, আমি বাংলায় না গিয়ে ইংরেজিতেই বলছি বোঝার সুবিধার জন্য। ট্যাক্স রিবেটের জন্য একটা স্পেসিফিক সেকশন আছে। সেই সেকশনটা কি, যে মার্জিনাল যারা ট্যাক্সে পড়ছেন তাদের ট্যাক্স ডিউ কিন্তু ইনকামটা খুব বেশি নয়, তাদের জন্য একটা ছাড় আছে যে সেই ইনকাম অবধি যেটা সরকার ঠিক করবেন তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। তো সেইটা যদি অ্যাপ্লাই করা হয় তাহলে 12 লক্ষ টাকা অবধি যাদের ইনকাম, তাদের যে ট্যাক্স লায়াবিলিটি হচ্ছিল 80,000 টাকা, ওই ট্যাক্স রিবেটের জন্যে এই 80,000 টাকা তাকে দিতে হবে না। অতএব সেই হিসেবে 12 লক্ষ টাকা অবধি যাদের আয়, তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। এখানে তিনি আবার বলেছেন যে স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা আছে, যারা স্যালারিড ক্লাস তারা তো স্ট্যান্ডার্ড ডিডাকশন এমনিই পাবেন, কাজেই 12,75,00,000 অবধি যদি কারোর ইনকাম হয়, যারা স্যালারিড তাদের ওই 75,000 টাকা বাদ যাবে, ডিডাকশন হবে ওই স্ট্যান্ডার্ড ডিডাকশনের জন্য, তাহলে দাঁড়ালো 12। এবারে যেই 12তে পড়ে গেল, ওনারা 87-এর বেনিফিট পেয়ে 80,000 টাকা যেটা ডিউ হতো সেটা দিতে হবে না, অতএব কোনো ট্যাক্স দিতে হবে না। অবভিয়াসলি এটা নিউ রেজিমে, আমার মনে হয় না এরপরে আর কেউ ওল্ড রেজিমে যাবে। একেবারে নিউ রেজিমের কথাই বললেন বারবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এবং এখানে একদম দেবাশিস দা যে কথাটা বলছিলেন, গত বছর পর্যন্ত আমরা দেখেছিলাম যে 15 লক্ষ টাকা অনওয়ার্ডস 30% ট্যাক্সের কথা বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার কিন্তু তিনি আরও একটা অ্যাডিশন করেছেন এবং সেখানে 16 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত 20%, নতুন স্ল্যাব 20 থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত 25%, আরও একটা 24 লক্ষ এবং তার আপওয়ার্ড যারা রয়েছেন তাদের জন্য 30%, অর্থাৎ আরও একটা বড় স্পেকট্রামকে কিন্তু তিনি এই আয়করের মধ্যে নিয়ে এলেন এবং সেখানে বিভাজনটা করে কিন্তু সেটা আরও স্পষ্ট হল। অভিষেক, একেবারে যেভাবে বিভাজনটা হচ্ছে, একেবারে সাধারণ মানুষ যারা 12 লক্ষ টাকা অনওয়ার্ডস বা একেবারে 12 লক্ষ টাকা কাঁটায় কাঁটায় রোজগার করেন, তাদের ক্ষেত্রে তাহলে ট্যাক্সের এই ভাগটা কিভাবে হবে, হিসেব কিভাবে হবে? দেখো, একটু আগেই যে কথাটা আমি তোমাদেরকে বলছিলাম যে তোমাকে তো তুলনাটা করতে হয় যে অ্যাজ ইজ ভার্সেস টু বি। এই মুহূর্তে কি আছে? এই মুহূর্তে আছে 7 লাখ পর্যন্ত। তুমি যে ছাড়টা 12 লাখ পর্যন্ত পাওয়ার স্বপ্ন দেখছো, যেটা তুমি 7 লাখ পর্যন্ত পাবে। আবার বলছি, ট্যাক্স ছাড় আর ট্যাক্স রিবেট কিন্তু ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা উচিত নয়, তাহলে আমরা ভাবের ঘরে চুরি করব। কেন ভাবের ঘরে চুরি করব সেটা একটু আগে আমিও বললাম, স্যারও বললেন। এখানে একটা জিনিস আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, আমরা এর ফলে কি হারাচ্ছি আর কি পাচ্ছি। নাম্বার 1 হচ্ছে যে তোমার কাছে কনজিউমেবল এক্সপেন্ডিচার করার মতো টাকা বেশি থাকছে, অর্থাৎ একটু আগে দেবাশিস দা যেটা বললো যে বাজারে তুমি টাকা ইনফ্লুয়েন্স করতে পারবে, তোমার ভবিষ্যৎটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে। জাস্ট আজ থেকে 3 মাস আগে আমি বলিনি, এসবিআই এর চেয়ারম্যান একটা খুব ইন্টারেস্টিং বক্তব্য দিয়েছিলেন যে ভারতবর্ষ তার সেভিং ইকোনমির ধারণা থেকে সরে যাচ্ছে। জিডিপির একটা খুব বেসিক ফর্মুলা আছে, C+G+I+X বার। এখানে সি মানে হচ্ছে কনজিউমার এক্সপেন্ডিচার, জি মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আই মানে ইনভেস্টমেন্ট, এক্স বার মানে হচ্ছে কি এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এই যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আমরা জানি যে পিপিপি মডেল হচ্ছে, সি মানে হচ্ছে কনজিউমার এক্সপেন্ডিচার। তুমি জানো, এক্ষুনি তোমরা নিফটি দেখাবে, সেন্সেক্স দেখাবে, মার্কেট কিন্তু ব্যাপারটাকে খুব ভালোভাবে নেয়নি। এই যে আইটার কথা আমি বলছি, আইটা হচ্ছে ইনভেস্টমেন্ট, কস্ট অফ ক্যাপিটাল। মানে যখন এবিপি আনন্দ সম্প্রসারণ করবে, সে লোন নেবে, কার থেকে নেবে? এসবিআই এর থেকে নেবে। এসবিআই এর তুমি এখন আর ইনভেস্টমেন্ট করছো না, কারণ তুমি 80C যেটা তোমার ফোর্স সেভিংস এর আওতায় ছিল, সেটাকে তুমি ডিসকারেজ করছো। তুমি বলছো যে তোমার সেভ করার দরকার নেই, তুমি যাবজ্জীবের সুখম জীবের ঋণ বাড়াও, সরকার তোমার হাতে টাকা দিচ্ছে, তুমি জিনিসটা এনজয় ইওর লাইফ। সমস্যা যেটা হবে, আমরা সবাই জানি, হয়তো আমি কংগ্রেসি মনোভাবাপন্ন বলে এটাকে বারবার
হয়তো একটু গুরুত্ব দিতে চাইবো, সেটা হচ্ছে যে লেম্যান ব্রাদার্স ডিবাকলের পর সারা পৃথিবীতে একটা কথাই বলা হয়েছিল, ভারতবর্ষ জাস্ট বেঁচে গেল কারণ ভারতবর্ষের সঞ্চয়ী মানসিকতা ছিল বলে। এই সঞ্চয়ী মানসিকতাটা কিন্তু আমাদের এবার, এবং এটা আমি বলি, এটা এসবিআই এর চেয়ারম্যান বলেছেন। এবং এই যে দেখো মার্কেটে টাকা যাবে সব বুঝলাম, কিন্তু মার্কেটে টাকা যাওয়ার জন্য আমরা সবাই জানি যে ডেট ভার্সেস ইকুইটি রেশিওটা কিরকম থাকা উচিত, ডেট ইনস্ট্রুমেন্টে আমরা কিভাবে যেতে পারি, সেই জায়গাগুলো তুমি ডিসকারেজ করছো। তুমি পিপিএফ যেটা ভবিষ্যৎ নিধি, যার বাংলা হচ্ছে ভবিষ্যৎ নিধি, তোমার ভবিষ্য কোথায়, নিধি ছেড়ে দাও। সো ইউ আর ডিসকারেজিং অল দিস থিংস। এবার যেটা আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম সেটা হচ্ছে যে অবভিয়াসলি নিউ ট্যাক্স রেজিমে, এবার দেখো তুমি 12 লাখ 15 লাখ, এটা হচ্ছে কি ধরো নিউ এজ যারা চাকরি পাচ্ছে তাদের জন্য, যারা এই মুহূর্তে মধ্যবয়স্ক, যাদের একটা 15 বছর 25 বছরের কমিটমেন্ট আছে, এলআইসি বলো বা এগুলো কিন্তু ওভারনাইট কমিটমেন্ট নয়, সেই কমিটমেন্টগুলো রাখবার জন্য যারা মধ্য বয়সে আছে, এখানে যদি তুমি 12 লাখ পর্যন্ত দিয়ে থাকো, এখানে আমি 10 লাখ এক্সপেক্ট করেছিলাম। ওল্ড ট্যাক্স রেজিমকে এবার সরকার কেন করছে, সরকারের আমি যদি থট প্রসেসটা বুঝতে চাই, আজ থেকে 2 বছর আগে সরকার একটা ইন্টারেস্টিং কথা বলেছিল যে পিপিএফ এ যদি তোমার বার্ষিক সুদ 2.5 লাখের বেশি হয়, তোমার তার উপর ট্যাক্স দিতে হবে। অর্থাৎ সরকার তার লায়াবিলিটিগুলোকে ঝেড়ে ফেলছে। সরকার চাইছে যে পিপিএফ, ইপিএফ, এনপিএসটা অবশ্য মার্কেট লিঙ্ক, এগুলোতে তুমি আর ইনভেস্ট করবে না, আমি তোমায় 7.5% হারে সুদ দিতে পারবো না। এইটা হচ্ছে গিয়ে সমস্যা, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির সমস্যা, ভারতীয় অর্থনৈতিক মূল্যবোধের সমস্যা। কিন্তু আবার যদি অন্য দিকটা দিয়ে দেখতে হয় অভিরুদ্ধ, সেখানে সরকারের বরাবরই বক্তব্য হচ্ছে যে মানে বারবার যখন অর্থনীতিবিদরাও কথা বলেন, তারা সকলেই যেটা বলেন সেটা হচ্ছে হাতে টাকা, মানুষের হাতে টাকা দিতে হবে যাতে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে উৎপাদন বাড়বে, এবং এইভাবে কিন্তু চেইন সিস্টেমে গোটাটা চলতে থাকবে। যদি সেইটাই হয় ব্যাখ্যা, তাহলে তো সরকারের ভূমিকা প্রশংসনীয়। হ্যাঁ, এখন এখানে যে প্রশ্নটা প্রথমেই আসছে সেটা হচ্ছে একেবারে শেষে নির্মলা সীতারামন বললেন যে আয়কর থেকে তারা কতটা রেভিনিউ লুজ করছেন এবং ইনডাইরেক্ট ট্যাক্স থেকে আরো একটা বড় অ্যামাউন্ট লুজ করছেন। প্রশ্নটা হচ্ছে তাহলে ফিসকাল ডেফিসিটটা কমবে কি করে? ফিসকাল ডেফিসিটটা তো বলা হচ্ছে 4.8 থেকে 4.4% হবে, কি করে কমবে? এখানে যেটা অ্যাসাম্পশন ধরে নেওয়া হচ্ছে যে মানুষ আরো বেশি স্পেন্ড করলে জিএসটি কালেকশন বাড়বে, অর্থাৎ আরো বেশি করে ইনডিরেক্ট ট্যাক্সের উপর নির্ভরশীলতা বাড়ছে। এবং যেহেতু মানে মানুষ যেহেতু না, যদি মানুষ বেশি খরচ করে তাহলে ট্যাক্স কালেকশনও বাড়বে। মানে ট্যাক্স কালেকশন তো রেটের উপর যেমন নির্ভর করে, তেমনি কতটা খরচ হচ্ছে তার উপরও নির্ভর করে। সেইটা যদি বাড়ে তাহলে ধরে নেওয়া হচ্ছে নিশ্চয়ই কোনো একটা ক্যালকুলেশন আছে যাতে জিএসটি থেকে টাকাটা বাড়বে। এখন এই যে প্রশ্নটা অভিষেক করলেন যে সেভিংসটা যদি ডিসকারেজ হচ্ছে কিনা, এখানে আমার দুটো কথা বলার আছে। একটা হচ্ছে যদি আমার হাতে বেশি টাকা আসে, আমি একজন মধ্যবিত্ত চাকুরিজীবী, আমি যেমন আমার কনজাম্পশন বাড়াবো, ভোগ বাড়াবো, তেমনি সম্ভবত আমি আমার সেভিংসও বাড়াবো। মানে কিন্তু সেখানে সরকার আমাকে কোনো ছাড় দিচ্ছেন না, ছাড় না, আমার কথাটা আমি কোনো সুবিধা পাচ্ছি না, সেটা জানার পরও নতুন প্রজন্ম কতটা উৎসাহী হবে? কনজিউমারিজম যেখানে এত মাথাচাড়া দিয়েছে, নতুন প্রজন্ম কতটা উৎসাহী হবে সেটা তো তাদের প্রবণতার উপর নির্ভর করছে। কিন্তু সেভিংসটা একমাত্র ছাড় দিলেই যে লোকে সেভ করে তা তো নয়, লোকে তো স্টক মার্কেটেও সেভ করে, লোকে তো ফিক্সড ডিপোজিটেও সেভ করে। অতএব নিজেদের ভবিষ্যতের তাগিদেও মানুষ খানিকটা সেভ করতে পারে। কিন্তু এইটা এখানে একটা কথা, শেয়ার মার্কেটে উৎসাহ কিছুটা হলেও নতুন প্রজন্মের বাড়ানো যাবে, কোথাও হয়তো অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে। আমি অবশ্যই আপনার কাছে আসবো। আমি একবার সুব্রত বাবুর কাছে যাই। সুব্রত চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত বাবু, একেবারে বাজেট যেটা হলো, প্রথম কথা বাজেটে প্রত্যেকটা সময় যেটা নির্মলা সীতারামনকে বলতে শোনা গেল, আন্ডার দ্য লিডারশিপ অফ পিএম মোদি, মানে পুরোটাই কিন্তু প্রধানমন্ত্রীর গাইডেন্সেই বাজেটটা তৈরি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অষ্টমবারের জন্য যেটা পেশ করছেন, পুরোটাই ছিল মধ্যবিত্তের মন জয় করা। বিহার, যাদের সামনেই বছর শেষে ভোট রয়েছে এবং আগামী সপ্তাহে দিল্লির নির্বাচন রয়েছে, পুরোটাই কৃষি কেন্দ্রিক, পুরোটাই মধ্যবিত্ত কেন্দ্রিক। কোথাও খুব উল্লেখযোগ্যভাবে মানে ভাবনা চিন্তা করে এই বাজেটটা। দেখুন, এই বাজেটটা হলো একটা দুর্দান্ত বাজেট, মধ্যবিত্তের ড্রিম বাজেট।
মধ্যবিত্ত চেয়েছিল প্রচুর আরও বেশি করে কর ছাড়, ট্যাক্স ছাড় পাক, এবং বিজেপি পরিচালিত সরকার সেই অ্যাসপিরেশনটা পূরণ করেছে। সেই হিসেবে আজকে সারা দেশ জুড়ে কিন্তু মধ্যবিত্তের খুশির জোয়ার এসছে, 12,75,000 পর্যন্ত। বেশ, আমি আপনার কাছে ফিরবো, আমি অভিষেকের কাছে একবার যাই। অভিষেক, অবশ্যই অভিরুদ্ধা যে কথা বললেন যে হাতে যখন আমার টাকা আসবে আমি তো পুরোটা খরচ করব না, খুব স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী কিছুটা সঞ্চয়ও করব। কোথাও কি আজকের বাজেটে সেই ইঙ্গিতটা মিললো, নাকি পুরোটাই কনজিউমারিজমকে আরো বেশি হাওয়া দিলেন নির্মলা? আমি অভিরুদ্ধার সঙ্গে একটা জায়গাতেই দ্বিমত পোষণ করব, সেটা হচ্ছে স্টক মার্কেট আমার সঞ্চয়ের জায়গা নয়, স্টক মার্কেট আমার ইনভেস্টমেন্টের জায়গা। এবার আমরা যারা একটু আধটু স্টক মার্কেট সঙ্গে ওয়াকিবহাল, আমরা জানি এই মুহূর্তে মার্কেটের বা গত 3 বছরের মার্কেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোম্পানিগুলোর পি রেশিওটা কোন জায়গায় আছে, অর্থাৎ কোম্পানিগুলো ওভার ভ্যালুড হয়ে রয়েছে। ওভার ভ্যালুড মানে কি? মানে ধরে নাও এবিপি আনন্দের অ্যাকচুয়াল মার্কেট ওয়াট 100 টাকা, কিন্তু বাজারের চাহিদার জন্য এর দাম হয়ে গেল 1000 টাকা। ঠিক যে কথাটা অভিরুদ্ধা বললো, যে তোমার হাতে যদি কনজিউমেবল এক্সপেন্ডিচার থাকে, তাহলে টাকা যদি বেশি থাকে তাহলে তুমি সঞ্চয়ে যাচ্ছ না, ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্টে যাচ্ছ না, তুমি মার্কেটে যাচ্ছ। সমস্যা কোথায়? মার্কেট ক্র্যাশ করতে পারে, তোমার কোনো সেকেন্ড লাইন অফ ডিফেন্স থাকলো না। গত একটা কোয়ার্টারে এফআইআই পুল আউট করে নেওয়ার জন্য নিফটি শুধু 22% রেগুলারাইজ হয়েছে। কেন এই উদাহরণটা দিচ্ছি? সেপ্টেম্বর থেকে শেয়ার বাজার কিন্তু নিম্নমুখী। ওই তো বললাম 22%, মানে 100 টাকা যদি তখন নিফটি থেকে থাকে, এখন সেটা 78 টাকা। এবং সেখানে টাটা মোটর থেকে আদানি সবার এরকম অবস্থা। এবার আপনি বলতেই পারেন যে ভারতবর্ষের কত শতাংশ মানুষ স্টকে ইনভেস্ট করে? খুব দামি প্রশ্ন। জেনে না জেনে ভারতবর্ষের অন্তত 70% মানুষ করেন। যেমন এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম, কেন্দ্রীয় সরকার সেখানে আপনাকে যে 50,000 টাকা ছাড় দিচ্ছে, সেটা কিন্তু মার্কেটে ইনভেস্ট করছে। এলআইসিতে আপনি যে ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স পলিসি করছেন, ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স পলিসি এলআইসির সুবাদে আপনি কিন্তু মার্কেটে করছেন। অর্থাৎ আমরা যে একটা গাল ভরা কথা বলি যে শেয়ার মার্কেট মাত্র 2% মানুষের জন্য, সেটা আবার ভাবেন। আমার বক্তব্যটা ছিল যে আমার, দেখো অভিরুদ্ধা একটা খুব বেসিক কথা বলেছেন যে ইনকাম ইকুয়াল টু সেভিংস প্লাস এক্সপেন্ডিচার, কিন্তু রাষ্ট্রের প্রয়োজন সেখানে এনকারেজ করার। কেন? আমাদের বাড়িতে ছোটবেলায় একটা গুল্লাক থাকতো, ছোটবেলায় একটা ভাঁড় থাকতো, এটা মানসিকতা। এই মানসিকতাটা একটা মূল্যবোধ থেকে আসে। আমাদের মা কাকিমাদের আমরা দেখেছি তোষকের নিচে টাকা জমাতে, যেটা নোট বাতিলের পরে তুমি তোষকের নিচ থেকে বার করে ব্যাংকে ঢুকিয়েছো, তারপর ব্যাংকটা ফেল হচ্ছে। হিয়ার লাইজ দ্য ডিফারেন্স। আমাকে মানসিকতাটা বুঝতে হবে। এবং আমি যেখানে লেম্যান ব্রাদার্স ডিবাকলের কথাটা বারবার বললাম, সেই সময় দাঁড়িয়ে তুমি যদি ডলারের সঙ্গে টাকার এক্সচেঞ্জ ভ্যালু দেখো, 44 থেকে 48 টাকা, আজকে 87 টাকা। এক্সপোর্ট খুব বেড়েছে, এক্সপোর্ট বাড়াবার জন্য নাকি টাকাকে ডিভ্যালু করা হচ্ছে। কোথাও তো যুক্তি দিতে হবে। এবং একটা জায়গায় তুমি খুব ইন্টারেস্টিং, আমি অভিষেক আবার তোমার কাছে আসবো, তার আগে দর্শকদের আরেকবার জানাবো এই মুহূর্তের বড় খবর, আজকে যার দিকে সকলের নজর ছিল, আয়করে বড় ছাড়ের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 12 লক্ষ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ কর মুক্ত। প্রত্যাশা ছিল যে কি আজকে সুবিধে ঘোষণা করবেন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং চাকুরিজীবীদের জন্য। 12 লক্ষ পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নিঃসন্দেহে বড় স্বস্তি মধ্যবিত্তের জন্য। তৃতীয় মোদী সরকারের বাজেটে মধ্যবিত্তের জন্য বড় ছাড় দিলেন নির্মলা সীতারামন। আয়করের স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বাড়িয়ে সেটা 75,000 টাকা করা হলো। বছরে 24 লক্ষের বেশি আয়ে 30% পর্যন্ত কর দিতে হচ্ছে। 12 লক্ষের আয়ে 80,000 টাকা সাশ্রয় হচ্ছে। এইখানে আমরা একটা ব্রেকআপের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি কি দাঁড়ালো এই নতুন আয়কর কাঠামোয়। 0 থেকে 4 লক্ষ পর্যন্ত কোনো কর নয়, 4 থেকে 8 লক্ষ পর্যন্ত 5%, 8 থেকে 12 লক্ষ পর্যন্ত 10%, 12 থেকে 16 লক্ষ পর্যন্ত 15%, 16 থেকে 20 লক্ষ পর্যন্ত 20%, 20 থেকে 24 লক্ষ পর্যন্ত 25%, 24 লক্ষের ওপরে কারুর যদি বার্ষিক আয় হয় তাকে দিতে হবে 30% কর। কিন্তু 12 লক্ষ টাকা পর্যন্ত এই আয় সম্পূর্ণভাবে কর মুক্ত। আজকে এই ঘোষণা করেছে নিঃসন্দেহে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য বড় স্বস্তি এনেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অষ্টমবারের জন্য বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সকলেই তাকিয়েছিলেন যে কি ঘোষণা করতে চলেছেন, কি স্বস্তি তিনি দেবেন, আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়বে কিনা। সেইখানে 12 লক্ষ পর্যন্ত আয়কর মুক্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
অর্থাৎ এই 12 লক্ষের আয়ে এত যা পরিকাঠামো ছিল সেখানকার সঙ্গে যদি তুলনা করা যায়, দেখা যাচ্ছে 12 লক্ষ টাকা আয়ে 80,000 টাকা সাশ্রয় করা যাচ্ছে এবং 18 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক কারোর যদি আয় হয় 70,000 টাকা সে সাশ্রয় করতে পারবেন। 25 লক্ষ পর্যন্ত 1,10,000 টাকা তার বার্ষিক সাশ্রয়ের পরিমাণ। একেবারে ব্রেকআপ আপনারা দেখতে পেলেন যে 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়, কিন্তু কোনো রকমের কর দিতে হচ্ছে না। আমি এই জায়গায় একবার সুব্রত বাবুর কাছে যাব। সুব্রত বাবু, আপনি যেমনটা বলছিলেন, এই বাজেটটা আপনি বলছিলেন যে মোদিজির, নির্মলা সীতারামনজি বললেন যে মোদিজির নেতৃত্বেই বাজেটটা হচ্ছে, ঠিক তাই আমার যেটা আজকে মনে হলো যে যেই লক্ষ্যে দেশ এগোচ্ছে 2047 সালের মধ্যে দেশকে ডেভেলপড ইকোনমি বানাবার জন্য, তা এমন একটা ইমাজিনারি একটা জিনিস চিন্তা করা যেতে পারে যে একটা 2022 সালে আমরা ঠিক করেছিলাম যে 2047-এর মধ্যে দেশকে ডেভেলপ নেশন করতে হবে। ডেভেলপ নেশন করতে হলে যে লক্ষ্যে আর কি এগোচ্ছে আজকে তার হচ্ছে পঞ্চম বাজেট। আজকে আমার যেটা মনে হচ্ছে, আমার যেটা বলার কথা সেটা হলো যে এটা হচ্ছে 5 তলার ঢালাইটা তৈরি হলো আজকে, একটা 25 তলা বিল্ডিং হবে, সেই 25 তলা বিল্ডিং এর সিঁড়ি দিয়ে আমরা যখন এগোবো, সে এগিয়ে 47-এর আমাদের যে টার্গেট রয়েছে তার পঞ্চম তলার ঢালাই। অর্থনীতি একেবারে মজবুত হওয়ার পথে সুব্রত বাবু যেমনটা দাবি করছেন। আমি দেবাশিস দার কাছে আসবো। দেবাশিস দা, এই ব্রেকআপটার কথা কিন্তু সবাই বারবার জানতে চাইছেন, এটা একটা ব্যাখ্যা চাইছেন। 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড়, খুব ভালো কথা, কিন্তু তার মাঝখানে যে ব্রেকআপ গুলো উনি দিয়েছেন 4 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত 5%, 8 থেকে 12 পর্যন্ত 10%, এই ব্যাখ্যাটা সবাই একটু জানতে চাইছেন। এটা খুব পরিষ্কার কথা। এটাকে আমরা বলি ডিসক্রিমিনেট করা। মানে একটা যখন লম্বা স্ল্যাব থাকে তাতে লামসাম যা ট্যাক্স কালেক্ট করার সম্ভাবনা থাকে, আমি যদি সেখানে ভাগ ভাগ করে আরেকটু ট্যাক্স রেট বাড়িয়ে দিই, স্বাভাবিকভাবে ওই জোন থেকে সরকারের আয় করবার সম্ভাবনাটা বেড়ে গেল ওই পুরো স্ল্যাবটাকে যখনই ভাঙছে। একটা যেটা বারবার করে বলার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে নতুন স্ল্যাবকে যুক্ত করা উচিত ছিল, আরও হায়ার স্ল্যাবের জন্য আরও বেশি ট্যাক্স রেটকে ইম্পোজ করার কথা, সেটা হয়নি। আমি এখানে কোনো কন্ট্রাডিকশন, এগুলো বিশ্লেষণের আলোচনা আজকে। আমি সুব্রতবাবুর কথাটাকে রেফার করে শুধু বলছি, দেখুন MSME-কে উৎসাহিত করবার জন্য প্যান্ডেমিক পরবর্তী সময় থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা ঘোষণা হয়েছে, এমনকি আজকের বাজেটেও হয়েছে। কিন্তু এটা আমরা সবাই জানি, এর মধ্যে কোনো বিতর্ক নেই, MSME উৎসাহিত হচ্ছে না। তার কারণ কি, ওই আবার গোড়ার কথায় চলে আসা হচ্ছে যে বাজারের ডিমান্ড নেই কেন, পারচেসিং পাওয়ার নেই। ফলে মূল জায়গা, আপনি যে 47 সালে পৌঁছানোর কথা বলছেন, 47 সালে আজকের ভারতের যে মন্দা অবস্থা, এই মন্দা অবস্থা নিয়ে 47 সালে আপনি কি করে পৌঁছবেন? আমি একবার বিরত করে আমি অভিষেকের কাছে আরেকবার যাই। অভিষেক, এই ব্রেকআপটা আরেকবার একটুখানি। আচ্ছা, তো এই ব্রেকআপটা আরেকবার যদি আমরা একটু উদাহরণ দিয়ে একটু বোঝবার চেষ্টা করি, 3 জন এক্সাম্পল নিই। এ আয় করে 8 লাখ টাকা, বি আয় করে 12 লাখ টাকা, সি আয় করে 14 লাখ টাকা। তার কিরকম ট্যাক্স পড়বে? আগে কি পড়তো, এখন কি পড়ছে? আমি যদি 8 লাখ টাকা ধরি, তাহলে আজকের দিন পর্যন্ত, মানে বাজেট ঘোষণার আগে পর্যন্ত নতুন ট্যাক্স রেজিমে তাকে দিতে হতো 7 লাখের মানে উপর্যুপুরি হচ্ছে কি 10,000, 10%, অর্থাৎ 10% অফ এন্টায়ার 4 লাখ, কারণ 7 লাখের বেশি। এখন অবধি আমার রিবেটের থ্রেশহোল্ড ভ্যালু ছিল 7 লাখ টাকা, এখন সেটা বেড়ে হলো 12 লাখ টাকা। তার মানে এই নয় যে সে আজ পর্যন্ত শুধু অতিরিক্ত 1 লাখের জন্য তাকে এক্সট্রা ট্যাক্সটা দিতে হতো, তাকে দিতে হতো 4 লাখ থেকে 8 লাখ পর্যন্ত 4 লাখের জন্য 10%, মানে 40,000 টাকা। আজকে কত দিতে হবে? 0 টাকা। কেন? কারণ 7 লাখের পর থেকে 12 লাখ পর্যন্ত তাকে ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে, সে 40,000, সে এইটা সুবিধা পেল। নাম্বার 2, যে 12 লাখ টাকা আয় করছিল তাকে কত টাকা দিতে হচ্ছিল? তাকে দিতে হচ্ছিল 4 লাখ থেকে 8 লাখের ভেতর সে পড়ছিল, তার দুটো ট্যাক্স স্ল্যাব ছিল, 4 থেকে 8 পর্যন্ত 10%, 8 থেকে 12 পর্যন্ত 20%। তাকে দিতে হচ্ছে গিয়ে 40,000 এবং 80,000, এই মানে তাকে দিতে হচ্ছে 80,000 টাকা। সে 80,000 টাকা তাকে ছাড় দেওয়া হচ্ছে। কেন? কারণ 87A-তে তাকে নির্মলা সীতারামন বলেছেন আপনাকে ট্যাক্স রিবেট দেওয়া হবে। একদম, একেবারেই। তার মানে সুব্রত বাবু, পুরোটাই সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং চাকরিজীবীদের কথা মাথায় রেখে নির্মলা সীতারামনের এই নজিরবিহীন একটা ট্যাক্সের ছাড়। ঠিক তাই। যদি আপনারা ইনকাম ট্যাক্সের ডেটাটা দেখেন, এই দেশে এই মুহূর্তে এই বছর লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে টোটাল ট্যাক্স ফাইল করেছেন 10.4 crores। তার মধ্যে শুধুমাত্র 2 কোটি লোকেরই শুধু ট্যাক্সেবল ইনকাম আছে। 8 কোটি লোক ফাইল করছেন এবং এই 8.4 crores
এবং এদের যে পেপার প্রসেস করতেই অনেকটা সময় নষ্ট হচ্ছে। 12 লাখ মানে 12 লাখ বা 12 লাখ 75, যেটা মানে মাসে 1 লাখ টাকা পর্যন্ত। আজকের দিনে নতুন তরুণরা 1 লাখ টাকা মাইনে পাচ্ছেন, মধ্যবিত্তের সেই এই ইনকামটাই রয়েছে, এবং এই ইনকাম ছাড় দেওয়াতে দেশের যে অগ্রগতি হবে, যে ট্যাক্স বায়ান্সি বলে যেটা আর কি, ধরুন ডাইরেক্ট ট্যাক্সে নির্মলা সীতারামন জি বললেন যে 1 লক্ষ কোটি টাকা উনি ফোরগো করবেন। এই 1 লক্ষ ফোরগো করার জন্য যে কনজামশন বাড়বে, সেই কনজামশনে 3.5 টাইমস মানে 3.5 লক্ষ কোটি টাকা জিডিপি বাড়বে। এটা হচ্ছে, এবং 3.5 লক্ষ কোটি টাকার টোটাল জিডিপি, মানে যদি ধরুন 1 লক্ষ কোটি টাকার যে তার তো মাল্টিপ্লায়ার থাকে, এবং আমাদের যেটা ক্যালকুলেশন থাকে যে 1 টাকা যদি ফোরগো করে সেন্ট্রাল গভর্নমেন্ট আইটির ক্ষেত্রে, ট্যাক্স বায়ান্সি থাকে 3.5 গুণ, এবং তার যে স্পিড থাকবে সেখানে জিএসটি কম্পেনসেট করবে এবং জিএসটি থেকে খানিকটা রিকভার করবে, এবং দেশের ইনকাম, দেশের জিডিপি 3.5 লক্ষ কোটি টাকা শুধু এই মধ্যবিত্তের আয়কর শাস্ত্র থেকে। আমি একবার অর্ঘমিত্রের কাছে আসি। অর্ঘদা, তাহলে একেবারে নিম্ন মধ্যবিত্ত এবং চাকরিজীবীদের মুখে অবশেষে হাসি ফুটলো। আজকের এই ট্যাক্স যেভাবে ভাগ করেছেন নির্মলা সীতারামন, যেভাবে স্ল্যাব ভাগ করে দিয়েছেন, আপনি কি বলবেন? দেখুন, আমি আবার একটা বেসিক ইকোনমিক প্রিন্সিপাল থেকে বলছি, ডেফিনেটলি মধ্যবিত্তদের জন্য একটা বিরাট সুখবর, চাকুরিজীবীদের জন্য আরও বেশি সুখবর। কিন্তু আমার টোটাল ট্যাক্স দেয় কতজন ভারতবর্ষে? আমার ভারতবর্ষে টোটাল রিটার্ন পড়ে অ্যাবাউট, এখন বেড়ে গেছে 10 কোটি পেরিয়ে গেছে। হ্যাঁ, একদম। অর্ঘদা, আমি আপনার সঙ্গে একদম একমত। কত পার্সেন্টেজ মানুষ এই ট্যাক্সের আওতায় আসেন, কিন্তু যারাই আওতায় আসেন, যারা ট্যাক্স দিচ্ছেন বা নতুন ট্যাক্স দাতা যারা হচ্ছেন, তাদের জন্য এটা কতটা সুখবর, কতটা সাশ্রয় তারা পাবেন, কতটা উৎসাহী তারা হবেন? ডেফিনেটলি তাদের জন্য তো বিরাট সুখবর। এটা তো একটা বিরাট ছাড়। এটা আমার মনে হয় না আমরা কেউই আশা করেছিলাম এইরকম। আমরা জানতাম হয়তো একটা ছাড় আসবে, কিন্তু এতটা ছাড় আসবে যে 24 লক্ষ টাকা অবধি যাদের আয়, তারা এখন যা ট্যাক্স দিচ্ছে তার 25% তারা কম দেবেন। তাদের জন্য 1,10,000 টাকা ছাড়। এটা আমার মনে হয় না কেউ আশা করেছিল আগে থেকে। এবং এটা কেন দিলেন, যেটা আবার এটা একটা বেসিক রিজন হচ্ছে, আজকের দিনে আমার চাহিদা বাড়াতে হবে, লোকের হাতে টাকা ক্রিয়েট করতে হবে। সেই টাকা ক্রিয়েট করার বিভিন্ন রকম প্রিন্সিপাল আছেন, যেটা অভিরূপদা আমার থেকে অনেক ভালো জানেন, দেবাশিস আছে। তার মধ্যে একটা হচ্ছে লোকের যে মধ্যবিত্ত শ্রেণী, আজকে ভারতবর্ষে মধ্যবিত্ত একটা বিরাট মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে ইন আওয়ার ইকোনমি। হ্যাঁ, এই যে আমাদের বিশাল মধ্যবিত্ত শ্রেণী আছে, তাদের হাতে যদি, এবং তারাই হচ্ছে বেসিক কাস্টমার, কনজামশনটা তারাই নিয়ন্ত্রণ করেন বেশিরভাগটা, পুরোটা না, বেশিরভাগটা। কাজেই তাদের হাতে যদি টাকা বেশি দেওয়া হয়, তাহলে পরে তারা নিশ্চয়ই বাজারে গিয়ে বেশি জিনিস কিনবেন, একটা চাহিদা হবে। চাহিদা হলে আমার ডেভেলপমেন্ট, তো জিডিপি রেট কমে গেছে আমরা সবাই জানি। এই লাস্ট কয়েকটা কোয়ার্টার এটা আমাদের ইকোনমির, ওয়ার্ল্ড ইকোনমির জন্য কোথাও রিভাইভ করার একটা সুযোগ, তো সেটা তো আমাকে একটা চেষ্টা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ভেবেছেন এইভাবে যাব। একদম। আমি অর্ঘদা ফিরবো আপনার কাছে, আমি অভিরূপদার কাছে যাই। অভিরূপদা, যদি একটা সামগ্রিকভাবে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল ভেবে নিই এবং ট্রায়াঙ্গেলের নিচের দিকে নিম্ন মধ্যবিত্ত চাকরিজীবীদের ধরে নিই, তাহলে এই যে স্ল্যাবটা আজকে ঘোষণা হচ্ছে, তাতে নতুন যারা চাকরি করতে আসছেন, যারা নতুন ট্যাক্স পেয়ার হবেন, তারা কতটা উৎসাহী হবেন বলে আপনার মনে হয়? যথেষ্ট উৎসাহ ব্যঞ্জক, মানে দেখে যা মনে হচ্ছে। দেখুন, এইভাবে আমি ব্যাপারটা দেখছি যে মোদিজি মধ্যবিত্তকে একটা সুবিধা দিয়েছেন এই বাজেটে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার প্রশ্নটা হচ্ছে, মধ্যবিত্ত কি মানে উইল দে প্লে, মানে মধ্যবিত্ত কি এর পরিবর্তে তাদের খরচ বাড়িয়ে অর্থনীতিটাকে চাঙ্গা করবে? সেখানে একটা অ্যাসাম্পশন আছে, ট্যাক্স বায়ান্সির অ্যাসাম্পশন, সেটা খাটতেও পারে, নাও খাটতে পারে, আমরা জানি না। কিন্তু যেটা এইভাবে দেখবো আমি ব্যাপারটাকে, দেখুন, অতীতে জোর দেওয়া হয়েছিল ইনফ্রাস্ট্রাকচারের উপরে, অর্থাৎ সাপ্লাই সাইডে। আমি মানে অর্থনীতির কথা একটু বলি। অতীতে সাপ্লাই সাইডের উপর জোর দেওয়া হয়েছিল। একটা অর্থনীতিকে গ্রো করতে গেলে ডিমান্ড সাইডটাও দরকার, শুধু সাপ্লাই দিয়ে তো হয় না। এইবারে যেহেতু এটা এই বছরের প্রথম বাজেট, এই টার্মের প্রথম বাজেট,
একটা এক্সপেরিমেন্ট করে দেখা হচ্ছে আমার ধারণা যে ট্যাক্স বায়োন্সি কতটা সত্যি। এই যে ক্যালকুলেশনগুলো এগুলো তো সবই অ্যাসাম্পশনের উপর নির্ভর করে। অর্থাৎ মধ্যবিত্তের হাতে টাকা দিলে সত্যিই কি একটা মাল্টিপ্লাইড মানে অ্যামাউন্ট বাজারে ফিরে আসবে, সেইটা প্রশ্ন। একদম আমি অভিষেকের কাছে যাই। অভিষেক, একটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে যে এই ছাড়টা যদি ধনীদের দেওয়া হতো, হ্যাঁ, ধনীরা অনেক বেশি সেভ করে, ধনীদের সেভিংস অনেক বেশি, মধ্যবিত্তের কনজাম্পশন একটু বুঝে নিন, একটু বারবার মোদী সরকার ট্যাক্সের ক্ষেত্রে সুবিধা দেয় এমনটা শোনা যায়, কিন্তু নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য, চাকরিজীবীদের জন্য কি ভাবনা, এই প্রশ্ন এতদিন ছিল, আজ বোধহয় সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন নির্মলা সীতারামন এই ব্রেকআপটা সামনে এনে। অভিষেক, প্রথম কথা, সুব্রতবাবু একটা খুব ইন্টারেস্টিং কথা বললেন যে নতুন যারা চাকরিতে জয়েন করছেন তারা মোটামুটি 1 লাখ টাকা মাইনে পায়। তোমাদের সবার মনে আছে আজ থেকে 6 মাস আগে টিসিএস একটা নতুন রিক্রুটমেন্ট ড্রাইভ করেছিল, সেখানে নিউ জয়েনিংদের জন্য 25,000 থেকে 30,000 টাকা জয়েনিং অ্যামাউন্ট বলেছিল। সারা দেশ জুড়ে বিতর্ক হয়েছিল, কারণ একজন সুইগি ডেলিভারি বয়ের থেকেও সেই টাকাটা এফেক্টিভলি কম হয়ে যাচ্ছিল। আমি জাস্ট বাস্তব চিত্রটা সবার সামনে আনবো। তুমি একবার আমাদের ব্রেকআপটা বুঝিয়ে দাও, কারণ দর্শকদের বারবারই বক্তব্য যে তাহলে কি হবে, কত দিতে হবে। কত দিতে হবে, আপনার বয়স যদি 50 বছর হয়, আপনি যদি এলআইসি এবং ইত্যাদি ইনভেস্টমেন্ট অলরেডি করে থাকেন, আপনাকে কিন্তু অনেক বড় পাটিগণিত করতে হবে, হতে পারে আপনাকে আবার কৃষক লাভ খুলতে হলো। অতএব সেদিকে এবার আপনি যদি সবে চাকরিতে জয়েন করে থাকেন, নিঃসন্দেহে আপনার সেই লায়াবিলিটিগুলো বা সেই কমিটমেন্টগুলো শুরু হয়নি। আপনার ক্ষেত্রে নিঃসন্দেহে এটা একটা খুশির খবর, কারণ আপনার কমিটমেন্ট এখনো শুরু হয়নি, আপনার হাউস বিল্ডিং লোন শুরু হয়নি, আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এলআইসির কমিটমেন্ট শুরু হয়নি, আপনার পিপিএফ এ টাকা জমা দেওয়ার কথা ভাবেননি। সেখানে দাঁড়িয়ে আমরা যে কথা নিয়ে আলোচনা করছি, আমি এই প্রশ্নের উত্তর যাওয়ার আগে জাস্ট একটা কথা বলিনি, সেটা হচ্ছে বাজারকে চাঙ্গা করা। গত একটা ত্রৈমাসিকে আমরা দেখেছি এফএমসিজি, ফার্স্ট মুভিং কনজিউমার গ্রুপ, মানে তেল, সাবান, শ্যাম্পুর অবস্থা খুব খারাপ। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমার কাছে যদি টাকা বাড়ে, আমি কি একটার জায়গায় 2টো শ্যাম্পু কিনবো? আমার তো শ্যাম্পুর একটা থ্রেশহোল্ড লিমিট আছে। তাহলে আমার উন্নয়নের জন্য কি প্রয়োজন? আমি কি রিয়েল এস্টেটে ইনভেস্ট করব? সেটা কিন্তু একটা বাল্ক অ্যামাউন্ট। যেহেতু তোমার কাছে একটা 70,000 টাকা থাকছে, কিন্তু তুমি হাউস বিল্ডিং লোনের ছাড়টাকে সরিয়ে দিলে, অর্থাৎ তুমি শাখের করাতে পড়ে গেলে। মানে তুমি ভাড়া বাড়িতে থাকবে নাকি তুমি নতুন বাড়ি কিনবে? আমাদের ভারতবর্ষের নিয়ম ছিল হচ্ছে যে তুমি যেই মুহূর্তে জয়েনিং লেটার পাচ্ছ তার 6 মাসের ভেতর তুমি একটা বাড়ি বুক করছো, কারণ তোমার মাথায় একটা ছাদ প্রয়োজন। সেই মানসিকতাটাকে তুমি ডিসকারেজ করবে। আর কিন্তু কেউ যদি নিউ রেজিমে একেবারে চাকরি জীবনে শুরুতেই শুরু করে, তাহলে তার হাতে খরচযোগ্য টাকা ডেফিনেটলি বেশি হবে, কিন্তু সে খরচটা কোথায় করবে, সে যে ব্যয়টা করবে, সে কি একটা ভালনারেবল পজিশনে পৌঁছলো? হ্যাঁ, আমি এখানে সাইকোলজি নিয়ে অবশ্যই কথা বলতে আসি। এবার জাস্ট অঙ্কটা বুঝিয়ে দিই। অঙ্কটা হচ্ছে, আপনার কাছে যদি 12 লক্ষ টাকা পর্যন্ত উপার্জন হয়, তাহলে আপনাকে 1 পয়সাও ট্যাক্স এফেক্টিভলি দিতে হবে না। ছাড় পাচ্ছেন না, কিন্তু আপনি সাশ্রয় করতে পারছেন। 12 লাখ থেকে 15 লাখ টাকার ভেতর ধরে না আপনার আয় হচ্ছে 15 লাখ টাকা, তাহলে আপনাকে কি ট্যাক্স দিতে হবে? তাহলে আপনাকে দিতে হবে হচ্ছে 4 লাখ থেকে 8 লাখ পর্যন্ত হচ্ছে 5%, মানে 20,000 টাকা। 8 লাখ থেকে 12 লাখ হচ্ছে গিয়ে 10%, মানে হচ্ছে 40,000, মানে 60,000 টাকা হলো। 12 লাখ থেকে 15 লাখ, মানে 3 লাখের জন্য হচ্ছে 15%, মানে হচ্ছে গিয়ে 45,000 টাকা। তাহলে 45,000 প্লাস 60,000, 1,05,000 টাকা দিতে হবে। অর্থাৎ এটা কিন্তু ইনক্রিমেন্টাল নয় যে 12 লাখ পর্যন্ত শূন্য দিতে হচ্ছে এবং 12 লাখ থেকে 15 লাখের জন্য মাত্র 15% দিতে হচ্ছে, উত্তর তা নয়। হয় আপনি 12 লাখের নিচে অথবা আপনি 12 লাখের ওপরে। যদি আপনি 12 লাখের নিচে হন, 12 লাখ বা 12 লাখের নিচে, তাহলে আপনার এফেক্টিভ ট্যাক্স লাইবিলিটি শূন্য। 12 লাখের তার ওপরে যদি হয় তাহলে এটা। হ্যাঁ, এবার আপনি যদি এমপ্লয়েড হয়, মানে আপনি যদি চাকুরিজীবী হন, তাহলে একটা অ্যাডিশনাল 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন, যেটা আপনি গত বছরও পেতেন, এবছরও পাবেন। ওটাতে নতুন কোনো লাভ নেই। কিন্তু যারা সেলফ এমপ্লয়েড, যারা চাকুরিজীবী নন, হয়তো আপনি সিএ ফার্ম চালান, আপনি উকিল, আপনি ডাক্তার, আপনি সবে এমবিবিএস করেছেন, আপনি তো নিশ্চয়ই 12 লাখের বেশি আয় করেন না, আপনি ছোট ব্যবসা করেন। 12 লাখ পর্যন্ত যদি আপনি সেলফ এমপ্লয়েড হন, তাহলে 12 লাখ পর্যন্ত ছাড়, আর চাকুরিজীবী হলে 12,75,000 টাকা পর্যন্ত ছাড়। কিন্তু এখানে একটা জিনিস কিন্তু আমাদের বলতে হবে, এই ডিরেক্ট ট্যাক্স আলোচনা করতে করতে একটা যেটা দেশের দাবি ছিল, আমার কোনটা লাইবিলিটি আর কোনটা আমার হচ্ছে গিয়ে কি বলবো লাক্সারি। ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্সে আমরা কিন্তু জিএসটিটা আশা করেছিলাম যে জিএসটিটা কমবে, কারণ হেলথ ইন্স্যুরেন্সটা আমার লাক্সারি নয়, হেলথ ইন্স্যুরেন্সটা আমার দায়বদ্ধতার ভিতর পড়ে।
একদম। আমি সুব্রত বাবুর কাছে এই জায়গায় যাবো। সুব্রত বাবু, তাহলে আজকের যে ট্যাক্স যেভাবে দেখা গেল, ট্যাক্স ডিডাকশন, ট্যাক্সের বেনিফিট যা যা হলো, সেটা পুরোটাই কিন্তু আমরা ভোগ করতে পারবো এবং অনেক বছর পরে কার্যত একটা নজিরবিহীন ট্যাক্স স্ট্রাকচার সামনে আনলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেখুন, এই বাজেটে দুটো অ্যাসপেক্ট রয়েছে। একটা হচ্ছে এই মন জয় করা বাজেটের একটা বিরাট ব্যাপার হচ্ছে যে বাজেটটা সরলীকরণ করা হয়েছে, খুব সিম্পলিফাই করা হয়েছে। নতুন যারা ট্যাক্স দিত তাদের একটা অসুবিধা ছিল যে কোনো ট্যাক্স ফাইল করতে হলেই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছে যেতে হতো। এখন এই জিনিসটা এমন হয়েছে যে এটা খুব সরলীকরণ করা হয়েছে এবং ধীরে ধীরে এই এত সরলীকরণ হচ্ছে যে আগামী দিনে হয়তো সিএদের কাছে যেতে হবে না। তরুণরা সেটা হচ্ছে একটা পার্ট। তো সেকেন্ড পার্ট যেটা হচ্ছে যে ইন্স্যুরেন্সের কথা বলা হলো, ইন্স্যুরেন্সের পুরো কলটাই নেবেন হচ্ছে জিএসটি কাউন্সিল। সেখানে অর্থমন্ত্রীর দায়িত্ব অতটা থাকে না, জিএসটি কাউন্সিলে সেই কথা হবে এবং জিএসটি কাউন্সিলের মিটিং রয়েছে আগামী দিনে, সেখান থেকে ব্যাপারটা আসবে। একটা ইন্টারেস্টিং জিনিস আমি বলতে চাই, সেটা হলো যে লাস্ট 2 বছরে যখন সারা পৃথিবী গ্রোথ হয়েছে, জিডিপির গ্রোথ হয়েছে 3.1 থেকে 3.2, ইন্ডিয়ার গ্রোথ হয়েছে কোনো কোয়ার্টারে 6.4, কোনো কোয়ার্টারে 5.8। আমরা ধরে নিচ্ছি যে পুরো এই ফাইন্যান্সিয়াল ইয়ারে গ্রোথ হবে হচ্ছে 6.2। তো যেখানে সারা পৃথিবীর গ্রোথ হয়েছে 3.2 এবং জার্মানির গ্রোথ নেগেটিভে চলে গেছে, ভারতের গ্রোথ হচ্ছে 6.2, মানে দ্বিগুণ গ্রোথে ভারত এগোচ্ছে। কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা বলতে চেয়েছি যে গত 15 বছরে কর্পোরেট প্রফিটেবিলিটি সবচেয়ে বেশি হয়েছে। গত 15 বছরে এই 2024-এর যে মার্চ এন্ডিং ফাইন্যান্সিয়াল ইয়ার, তাতে কর্পোরেট প্রফিটেবিলিটি সবচেয়ে বেশি থাকা সত্ত্বেও এমপ্লয়মেন্ট ক্রিয়েশন ততটা হয়নি। আজকের বিজেপি পরিচালিত সরকার সেই এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের ব্যাপারে ভীষণভাবে কনসার্ন। যেটা ভাবা হয়েছে যে যদি ট্যাক্সেশনটা 1 লক্ষ টাকা পর্যন্ত ছাড় থাকে, মানে মাসে 12,75,000, তো ট্যাক্সটা ইনক্রিজ হওয়ার ক্ষেত্রে স্যালারিটা ইনক্রিজ হওয়ার ক্ষেত্রে কর্পোরেটগুলো ভাববে এবং এই অ্যাসপেক্টটাও হচ্ছে আমাদের এই মধ্যবিত্তের ট্যাক্স লায়াবিলিটিটা কমাবার ব্যাপার। বেশ, আমি অর্ঘদার কাছে এই জায়গায় আসি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আচ্ছা, এই এমপ্লয়মেন্ট জেনারেশনের ব্যাপারে আমার একটু সন্দেহ আছে। গতবার বাজেটে, মানে যেটা পরে বাজেটটা হলো জুলাই মাসে, একটা ট্রেনিং প্রোগ্রামের কথা বলা হয়েছিল। 500টা কর্পোরেট হাউস কি হলো, মানে আমার খুব সন্দেহ ছিল সেটা থেকে আদৌ কিছু হওয়ার নয় বলে আমার বিশ্বাস। এবং ক্রমশ বাজেটটা একটু ভালো করে দেখলে বোঝা যাবে, ক্রমশ শিক্ষা খাতে বরাদ্দ কমছে, একদম মানে কমতে একেবারে তলানিতে এসে ঠেকেছে। তো তার ফলে যেটা হচ্ছে যে ছেলেমেয়েদের আমরা তৈরি করছি, দে আর আনএমপ্লয়েবল, মানে তাদের কোম্পানিরা এমপ্লয় করতে পারছে না। সেইটা 1 বছরের একটা ধরে বেঁধে একটা বেসরকারি কোম্পানিকে দিয়ে জোর করে ট্রেনিং দিয়ে তাকে এমপ্লয়েবল করা যাবে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে এটা ঠিক আছে, মানে মধ্যবিত্ত খরচা করবে, মধ্যবিত্তর ভালো হলো, সবই বুঝলাম, কিন্তু এমপ্লয়মেন্টের দিক থেকে আমার মনে হয় না এই বাজেট আদৌ কোনো সুরাহা করতে পারে। বেশ, আমি অর্ঘদার কাছে এই জায়গায় যাই। আয়কর স্বস্তি তো হলো, নিঃসন্দেহে একেবারে নজিরবিহীনভাবে যে ছাড় পাওয়া গেল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, চাকরিজীবী তাদের জন্য অত্যন্ত একটা স্বস্তির বলা যেতে পারে। কিন্তু এর ফলে এই যে চাহিদা কতটা বাড়বে, সাধারণ মানুষের হাতে টাকা বাড়লো, এবার তাদের ক্রয় ক্ষমতা বাড়ছে, তাহলে এই যে উৎপাদন ক্ষমতাই বলুন আর মার্কেটে যে টাকা রোল হওয়া, সেই সম্ভাবনাটা আপনি কতটা পজিটিভলি দেখছেন?